হ্যালো, আসসালামু আলাইকুম। ফেসবুকে আপনারা কে কোথা থেকে জয়েন করছেন? ফেসবুক এবং জুমে আপনারা কে কোথা থেকে জয়েন করছেন একটু কমেন্টে জানান। আমরা খুব দ্রুতই শুরু করে দেবো ইনশাল্লাহ। যারা ফেসবুকে জয়েন করছেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা ছোট ভাই বোন যারা আছে, যারা অনার্সে বিভিন্ন বর্ষে পড়ছে, আপনারা তাদেরকে ট্যাগ দিয়ে আমাদের এই লাইভটা শেয়ার করতে পারেন। কুমিল্লা থেকে তাকরিম আহমেদ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা শুরু করে দিব। ঢাকা কলেজের হল থেকে দেখছেন, বাহ। ঢাকা, সিলেট, চাঁদপুর। ঢাকা, সিলেট, চাঁদপুর। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। চট্টগ্রাম, বরিশাল থেকে। আসলে অনলাইন জগতে এসে আমরা আমাদের এই ক্লাসরুম গুলো, আমরা এই ক্লাস যখন করি সারা দেশ একসঙ্গে হয়ে যাই। পুরো দেশ থেকে, পুরো পুরো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই ক্লাসগুলোতে জয়েন করে। আমাদের পেইড কোর্স বলেন, অনলাইন কোর্স বলেন কিংবা ফেসবুক লাইভ বলেন, সব জায়গায় আমরা দেখা যায় যে পুরো একটা দেশ আমরা একসঙ্গে যুক্ত হয়ে একটা ক্লাস করতেছি। তো ঠিক আছে, আমরা আজকের ক্লাসটা শুরু করে দিই। আজকের ক্লাসের শুরুতেই আপনাদের জন্য একটা প্রশ্ন। আপনারা কি ম্যাথে ভয় পান? এরকম কে কে আছেন যে ম্যাথে ভয় পান বা ম্যাথে দুর্বলতা আছে? এরকম আপনারা কারা কারা আছেন? আপনারা একটু কমেন্টে জানান যে ম্যাথকে ভয় পাচ্ছেন। বা অনেকে আছেন যে ম্যাথের কারণে চাকরি পরীক্ষা ভালো করতে পারতেছেন না। যারা অনার্সে বিভিন্ন বর্ষে আছেন, ম্যাথের প্রতি একটা ভীতি কাজ করে। এইরকম কারা আছেন আপনারা একটু কমেন্টে জানান দেখি। এখানে অনেকেই দেখতেছি ম্যাথ ভালো লাগে, অনেকে আছে ম্যাথ আমার ধরতে পারি না। ম্যাথে কিছু কিছু টপিক যা আমরা বুঝতে পারি না। ম্যাথ পছন্দের সাবজেক্ট অনেকের, অনেকেরই হচ্ছে বেসিক সমস্যা। ওকে, থ্যাংক ইউ। মনে থাকে না, ওকে, মনে থাকে না, এই ধরনের প্রবলেম অনেকের আছে। ইনশাল্লাহ আপনাদের সব প্রশ্নের উত্তর দিব। আসাদ বলছেন গণিতে প্রচুর ভয়। Good. ভয় কাজ করে অনেকের, তাই না? আচ্ছা, এই যে গণিতে যে প্রচুর ভয়, স্যার জুমে অ্যাড হওয়া যায় না কেন? কানেক্টিং লেখা আসে। আচ্ছা, আমাদের ফাউন্ডেশন কোর্সের টেকনিক্যাল টিম থেকে আপনাকে এখনই হেল্প করছে। এই যে ম্যাথের ভয়টা, ম্যাথ কম বোঝেন, ম্যাথের দুর্বলতা। এখন আমি যদি প্রশ্ন করি, আপনার মধ্যে ভয় আছে, দুর্বলতা আছে, ভয় পাচ্ছেন, এটা কেন হচ্ছে? এই কেনটা কি কখনো খোঁজার চেষ্টা করছেন? যে আপনার মধ্যে ম্যাথের প্রতি কেন এত ভয় কাজ করে? কখনো কি খোঁজার চেষ্টা করছেন? বলেন তো, এই ভয়ের উৎপত্তিটা আসলে কোথা থেকে হয়েছে? ছোটবেলা ছোটবেলা যখন আপনি মাধ্যমিকে ছিলেন কিংবা প্রাইমারিতে ছিলেন, স্যারের মার খেয়ে খেয়ে জ্যামিতি মুখস্থ করছেন কে কে এখানে? হ্যাঁ, স্যারের বেতের মার খেয়ে খেয়ে জ্যামিতি মুখস্থ করছেন, এরকম কারা কারা আছে? খুবই ভয় পাই, ভয়ে ম্যাথ বই হাতেই নেই না। অনেকে আছেন, হ্যাঁ, এই যে অনেকে কমেন্ট করতেছেন যে এইরকম, এই যে টম অ্যান্ড জেরির মতো, এই যে এখানে যে মারপিট চলছে, এইরকম মায়ের মতো মার খেয়ে 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 আপনার জ্যামিতি মুখস্থ করছেন, কিন্তু জ্যামিতি কখনো বোঝার চেষ্টা করেন নাই, ম্যাথ কখনো বোঝার চেষ্টা করেন নাই। দেখেন, আমাদের ম্যাথের যে ভয়, ম্যাথের যে ভীতিটা, এটা শুরু হয়েছে আমাদের একদম ছোট্টবেলা থেকে। যখন আমরা প্রাইমারিতে বা মাধ্যমিকে ছিলাম, তখন থেকে আমাদের ম্যাথের ভয়টা শুরু হয়েছে। দেখেন, আপনি ভালো করে মনে করার চেষ্টা করেন। প্রাইমারিতে যখন ছিল 5টা বই ছিল, তাই না? প্রাইমারিতে আমরা যারা পড়ছিলাম 5টা বই, 5টা সাবজেক্টের আপনি পরীক্ষা দিতে যান, 5টা সাবজেক্ট আপনি পড়তে বসেন, যাই করেন না কেন, তার মধ্যে দুইটা সাবজেক্টের বিষয়ে আপনার মধ্যে ভয় ঢুকে দেওয়া হয়েছে মাথার মধ্যে। কিভাবে? ধরেন আপনি বাংলা পড়তেছেন, অ্যাজ ইউজুয়াল পড়তেছেন, কোনো সমস্যা নেই, কেউ কিছু বলতেছে না। আপনি ধর্ম বই পড়তেছেন, কোনো সমস্যা নেই, ধর্ম বইকে সবাই মনে করেন অনেক সহজ, পড়তেছেন। আপনি সামাজিক বিজ্ঞান বলেন বা বিজ্ঞান বলেন, এগুলো পড়তেছেন। কিন্তু আপনি যখন ম্যাথ পড়তেছেন তখন আপনার আশেপাশের লোকজন আপনার মাথার মধ্যে ঢুকাই দিছে ম্যাথ একটা কঠিন সাবজেক্ট। যখন ইংরেজি পড়ছেন, সেম কাজটা ইংরেজির ক্ষেত্রে হয়েছে। আমরা ইংরেজিকে অনেকে ভয় পাই, ইংরেজি অনেক কঠিন, যেহেতু এটা ভাষাটা ভিন্ন। আমি শুধু ম্যাথ নিয়েই কথা বলি। আপনি সেম ভাবে ধরেন স্কুলে পরীক্ষা দিতে গেছেন, বার্ষিক পরীক্ষা দিতে গেছেন, কিংবা বিভিন্ন সাময়িক পরীক্ষা দিতে গেছেন, বাকি বিষয়গুলো পরীক্ষা দিয়েছেন, কোনো সমস্যা নাই। ম্যাথে পরীক্ষা দিতে গেছেন, হলে ঢুকছেন, হলের পরিবেশ থমথমে। কেন? আজকে ম্যাথ পরীক্ষা, কঠিন সাবজেক্টের পরীক্ষা। কেন ভাই, ম্যাথ কঠিন সাবজেক্ট কে বলছে? বাকি 4-5টা সাবজেক্ট যেরকম, ম্যাথও তো সেরকম। সমস্যা হচ্ছে ছোটবেলা থেকে আপনার মাথার মধ্যে এটা ঢুকাই দেওয়া হয়েছে ম্যাথ খুবই কঠিন সাবজেক্ট। এর ফলে কি হয়েছে? আপনার টেবিলের সব থেকে অবহেলিত যে বইটা, সেটা হচ্ছে এই ম্যাথ। আপনি অন্য 4-5টা সাবজেক্ট যতটুকু সময় দেন, ম্যাথে ওই সময়টা দেন না।
কারণ ম্যাথ ভয় পান, ওটা ধরতেই ভয় পান। এখন যেই জিনিসটা ভয় পাচ্ছেন, সেই জিনিসটা ভয় দূর করার জন্য সেই জিনিসটা তো ধরতে হবে, না ধরলে তো ভয় দূর হবে না। তাহলে এই যে ভয়টা শুরু হয়েছে কিন্তু আমাদের ছোটবেলা থেকে, বড় হয়ে যে ভয়টা ক্রিয়েট হয়েছে ব্যাপারটা এমনটা না। ছোটবেলায় ভয় তৈরি হয়েছে, ভয় থেকে আমরা ওটা থেকে দূরে সরে আসছি। ধরেন রাতের বেলা আপনি রাস্তায় বের হয়েছেন কোনো কারণে, কোনো একটা বাঁশঝাড়ে, বাঁশঝাড়ের পাশ দিয়ে রাস্তা গেছে, কিংবা একটা বড় একটা বট গাছ, বট গাছের নিচ দিয়ে রাস্তা গেছে। একটা মিথ আছে যে এই বট গাছে বা এইখানে কি আছে, ভূত আছে। এই যে ভূত আছে, এই ভয় দিয়ে, ভয় থেকে কি হয়, আপনি রাতের বেলা ওই রাস্তা দিয়ে যান না, বিকল্প কোনো রাস্তা খোঁজেন বা কাউকে সাথে নিয়ে তারপর ওই রাস্তা পার হন। তো এই যে আপনি ওই রাস্তা দিয়ে যান না, কিন্তু একবার দুইবার যদি যেতেন ওই ভয়টা আর থাকতো না, আসলে ভূত বলতে কিছু নাই। ঠিক সেম কাজটাই ম্যাথের যে, ম্যাথ যে ভীতিটা তৈরি হয়েছে আপনার ছোটবেলা, ছোটবেলা তৈরি হওয়ার কারণে ম্যাথ থেকে আপনি নিজেকে দূরে সরাই রাখছেন। ছোট থেকে, ছোটবেলা থেকে ম্যাথকে, ম্যাথ থেকে নিজেকে দূরে সরাই রাখছেন। ম্যাথের প্রতি ভীতিটা আরো বেড়ে গেছে, কমে নাই। তাহলে এখন কি করতে হবে? এই ভীতিটা দূর করতে হবে। কিভাবে দূর করবেন? তাহলে সমস্যাটা যেখানে, সেখানে থেকেই শুরু করতে হবে। যেমন এই বিল্ডিংটা, এই যে এখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, তাই না? বিল্ডিংটা, বিল্ডিংটা দেখে কি মনে হচ্ছে? এই যে এখানে ভিত্তিটা কেমন, এই ভিত্তিটা নড়বড়ে না? দেখেন তো ভিত্তিটা নড়বড়ে না? তো এখন এই যে আপনার ভিত্তির কারণে কিন্তু আপনার ম্যাথের ভিত্তিটা কিন্তু নড়বড়ে অবস্থায় আছে। এই বিল্ডিংটা একটা নড়বড়ে একটা বিল্ডিং, এই বিল্ডিংটা শক্তিশালী করার জন্য আপনি কি করতেছেন? উপরে রং বার্নিশ করতেছেন, এখানে আপনি দরজা জানালাগুলো চারপাশে আরো রং দিচ্ছেন, হ্যাঁ, এখানে আরো প্লাস্টার করতেছেন, অনেক কিছু করতেছেন, এগুলো ঠিকঠাক করতেছেন। কি মনে হয় বিল্ডিংটা কি শক্তিশালী হবে? কি বলেন, এই বিল্ডিংটা কি শক্তিশালী হবে? উপরে জানালা লাগাচ্ছেন, দরজা লাগাচ্ছেন, নতুন নতুন অনেক কিছু জিনিসপত্র লাগাচ্ছেন, প্লাস্টার করতেছেন, রং করতেছেন, বিল্ডিংটা শক্তিশালী হবে কিনা? কি মনে হয়, শক্তিশালী হবে? নেভার। এই বিল্ডিংটা শক্তিশালী কোনো অবস্থাতেই হবে না, উপরে যাই কিছু করেন না কেন। চাকরির বাজারে এসে এসে আমরা প্রথমে এই কাজটাই করি, ভুল। এই ভুলটাই করি আমরা। কি ভুল করি? ম্যাথের ভীতি আছে, ম্যাথের দুর্বলতা আছে, আমরা চাকরি বাজারে এসে প্রথমে যে কাজটা করি, বাজার থেকে একটা ম্যাথ বই কিনি, বিভিন্ন প্রকাশনীর ম্যাথ বই কিনি, ম্যাথ বই কিনে কি করি, শুরু করে দেই অঙ্ক করা। ব্যাপারটা হচ্ছে ঠিক এই বিল্ডিং এর মতো, বিল্ডিং এর উপরে আপনি রং বার্নিশ করতেছেন, আপনার নিচে, নিচে কিন্তু নড়বড়ে অবস্থা, এই নিচে একটা নড়বড়ে অবস্থা, কিন্তু আপনি কি করতেছেন? উপরে রং বার্নিশ করতেছেন। মানে আপনার ম্যাথের দুর্বলতা, এই দুর্বলতা দূর না করে আপনি বাজার থেকে একটা বই কিনে নিয়ে অঙ্ক করা শুরু করলেন। জিন্দেগিতে আপনার এই ম্যাথের ভীতিও দূর হবে না, বেসিকের যে দুর্বলতা সেটাও দূর হবে না, ওইটার বৃদ্ধি পাবে, ভয় আরো বৃদ্ধি পাবে। 2 দিন পর বই ছেড়ে দিবেন, আপনি তো ম্যাথ পারেন না, বেসিক সমস্যা। এখন তাহলে কি করতে হবে? সমস্যাটা যেহেতু বেসিকে, সমস্যাটা যেহেতু শুরু হয়েছে ছোটবেলা থেকে, ছোটবেলায় ফিরে যেতে হবে। ছোটবেলায় ফিরে যেতে হলে আমি বলবো যাদের ম্যাথে প্রচুর দুর্বলতা আছে, ম্যাথকে ভয় পাচ্ছেন, ম্যাথকে যারা ভয় পাচ্ছেন, আপনারা যেটা করতে পারেন, একদম প্রাইমারি থেকে শুরু করে দেন। একদম প্রাইমারি থেকে শুরু করে, প্রাইমারি ক্লাস 4 এর বই থেকে শুরু করতে পারেন, ক্লাস 4 এর বই থেকে শুরু করতে পারেন। ক্লাস 4 থেকে, বা যারা আরো বেশি উইক, যারা ভালো আছেন, যারা ম্যাথে, ম্যাথ মোটামুটি পারেন তাদের জন্য না, যারা ম্যাথে উইক, আপনারা ক্লাস 4 এর বই অথবা 3 বই থেকে শুরু করতে পারেন। এখানে যে চ্যাপ্টার গুলো আছে, যে স্থায়ীমান, যোগ বিয়োগ, গুণ ভাগ, চাকরির পরীক্ষা দিতে আসছে, অনার্স পাস করে আসছে, এরকম অনেকে পেয়েছি দীর্ঘদিন ধরে ম্যাথ না করতে করতে, একসময় কিন্তু ম্যাথে ভালো ছিল, কিন্তু দীর্ঘদিন ম্যাথ না করতে করতে সে ম্যাথের প্রতি একটা দূরত্ব তৈরি হয়েছে। অনেক আছে যোগ বিয়োগ গুণ ভাগ পারে না, দ্রুত হিসাব করতে পারে না। তো সেটা আপনারা এই ক্লাস 3, 4 এই বই থেকে আপনারা করতে পারেন। যোগ বিয়োগ, এই যে গাণিতিক প্রতীক, এই যে আমি গতকাল বিকাল 3টে একটা ক্লাস নিয়েছিলাম অসমতার, এই যে অসমতা কি জিনিস, সেই জিনিসগুলো এই যে গাণিতিক প্রতীক এই যে এখানে আছে, এখানেই আছে। তারপরে যে গুণিতক গুণনীয়ক, আমি যদি বলি যে লসাগু কি, গসাগু কি, এখানে ম্যাক্সিমাম আপনারা অনেকেই হয়তো বা লসাগু গসাগুর অঙ্ক পারেন, কিন্তু লসাগু কি কাজে ব্যবহার হয়, কি হয়, কিভাবে হয়, এই জিনিসগুলো অনেকে হয়তো বলতে পারবে না, অনেকে আছে খুব ভালো পারে। সেটা ক্লাস 4 এর বইয়ে আছে, যে গুণিতক গুণনীয়ক, এখানে লসাগু গসাগুর বেসিকটা আছে। ভগ্নাংশ, ভগ্নাংশ অনেকের ভয় লাগে, এখান থেকে আপনি শেখেন দশমিক ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, এরপর এগুলো চাইলে আপনারা পড়তে পারেন। এইভাবে ক্লাস 5 এর বই পড়েন। সেম ভাবে মনে রাখবেন, ক্লাস 5 এর ম্যাথ যে পারে সে পাটিগণিত পারবে।
ক্লাস ফাইভের ম্যাথ ভালোভাবে যে শেষ করতে পারবে পুরো ম্যাথ বইটা, সে পাটিগণিতের যে কোনো অঙ্ক ইনশাল্লাহ সে বুঝে বুঝে নিজে নিজে করতে পারবে। এই অ্যাবিলিটি তার তৈরি হয়ে যাবে। তাহলে এখানেও আপনি একদম গুণ ভাগ, চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলে যেটাকে আমরা ওই নিয়ম বলি, এখানে যে গাণিতিক প্রতীক আছে, এই যে গুণিতক গুণনীয়ক আছে, এখানে লসাগু গসাগুর অঙ্ক, ভগ্নাংশ আছে, দশমিক ভগ্নাংশ আছে, যে গড়ের অঙ্ক, গড়ের অঙ্ক মাঝে মধ্যে বিসিএস পরীক্ষা সহ অন্যান্য চাকরি পরীক্ষা চলে আসে। তো গড় এই যে ক্লাস ফাইভের বইয়ে আছে, এখান থেকেই প্রশ্ন আসে। শতকরা ক্লাস ফাইভে শিখবেন, ক্লাস ফাইভে বেসিক শিখে আসবেন। ক্লাস ফাইভের যে শতকরা পারে সে অন্য যে কোনো চাকরি পরীক্ষার শতকরা গুলো বেসিক ম্যাথ গুলো করতে পারবে। অ্যাডভান্স লেভেলের ম্যাথ হয়তোবা তাকে আরেকটু প্র্যাকটিস করতে হবে। জ্যামিতি, জ্যামিতি শুরু হয় ক্লাস 3 4 থেকেই। ওই যে বিন্দু শিখছেন না, বিন্দুর শেখা থেকে শুরু করেই জ্যামিতি শুরু হয়েছে। এই 3 4 5 6 7 এভাবে মাধ্যমিকের, মাধ্যমিক পর্যন্ত যা জ্যামিতি শিখছেন সেই জ্যামিতি গুলো চাকরি পরীক্ষা আসে, এর বাইরে কিন্তু আসে না। তাহলে এখান থেকে আপনি জ্যামিতি পড়লেন, এনে ক্যালকুলেটর কম্পিউটার এসব কিছু লাগবে না, সময়টা একটু পড়লেন। তাহলে এইভাবে ক্লাস ফাইভ যদি শেষ করতে পারেন, অবশ্যই বুঝে বুঝে করতে হবে। আপনার মোটামুটি একটা বেসিক হয়ে যাবে, মোটামুটি একটা বেসিক হয়ে যাবে। আচ্ছা, আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিব আমরা, আপনাদের প্রশ্নের সব প্রশ্নের উত্তর দিব, একটু ধৈর্য ধরুন। আপনারা প্রশ্নগুলো একটু পরে করুন, আপনাদের সব প্রশ্নের উত্তর দিব। এইভাবে যদি নবম শ্রেণী পর্যন্ত আপনারা ম্যাথ গুলো শেষ করতে পারেন, নবম শ্রেণী পর্যন্ত শেষ করতে পারলেই আপনি চাকরি বাজারে চাকরির পরীক্ষার যে কোনো ম্যাথ করতে পারবেন, যে কোনো ম্যাথ করতে পারবেন। নবম শ্রেণী পর্যন্ত যে বইগুলো আছে এই বইগুলো থেকে প্রশ্ন আসে, এর বাইরে থেকে তেমন কোনো প্রশ্ন আসে না। এগুলো করলে তো হয়ে যাচ্ছে, যেগুলো আপনারা পড়ে আসছেন, কিছুদিন আগেই পড়ে আসছেন। এখানে যারা অনার্সের বিভিন্ন বর্ষে পড়ুয়া শিক্ষার্থী যারা আছেন, আপনারা কিছুদিন আগে পড়ে আসছেন, খুব বেশি দিন হয় নাই। কিন্তু আপনি অনার্স পাশ করে যখন আবার এই বইগুলো হাতে নেবেন, মনে হবে জীবনের প্রথমবার এই ম্যাথগুলো করতেছেন। কারণ অনার্স পাশ করে করতে প্রায় 5 6 7 বছর লেগে যায় অনেকের। এই 6 7 বছর ম্যাথ থেকে দূরত্ব তৈরি হওয়ার কারণে পরবর্তীতে গিয়ে সে আর এই ম্যাথগুলো ভুলে যায়। আপনারা এসএসসি পাশ করে আসছেন মানে আপনারা কিন্তু ম্যাথে সবাই মোটামুটি ভালো, সবাই ভালো। এখানে এখানে যারা আছেন সবাই মোটামুটি 70% প্লাস মার্ক পেয়ে এসএসসি পাশ করছেন ম্যাক্সিমাম। ভাই ম্যাথে 70% প্লাস মার্ক পেয়েছেন ম্যাক্সিমাম, তার মানে আপনি ম্যাথে ভালো। কারণ ম্যাথের দূরত্বটা কমাইতে হবে, আর যাদের ভীতিটা আছে ভীতিটাও কমাইতে হবে। কিভাবে? যে প্রাইমারি থেকে শুরু করতে হবে। এগুলো যদি আপনারা এইভাবে করতে পারেন, আপনার ম্যাথের ভীতিওটা দূর হবে, বেসিকটাও স্ট্রং হবে, পরবর্তীতে আপনি চাকরি বাজারে যে কোনো চাকরি পরীক্ষা ইনশাল্লাহ ভালো করতে পারবেন, এই বিশ্বাসটা আছে। এরপরে হচ্ছে কোনো শর্টকাট করা যাবে না। আমরা অনেকেই চাকরির পরীক্ষা দিতে গিয়ে, চাকরির প্রস্তুতি নিতে গিয়ে আমরা শর্টকাট করি। না, এই কাজটা করা যাবে না। কোনো অবস্থাতেই আপনারা এই শর্টকাট করতে পারবেন না। শর্টকাট করলেই শর্টকাট করলে আপনি জীবনে ধরা খাবেন, চাকরি পরীক্ষা ধরা খাবেন। শর্টকাট দিয়ে হয়তোবা প্রিলিতে কয়েকটা ম্যাথ করতে পারবেন, রিটেনে তো আপনাকে শর্টকাট চলবে না, রিটেনে আপনাকে ডিটেলস করতে হবে। আবার শর্টকাট লাগে না, মূল নিয়মে বা বেসিক নিয়মে অঙ্ক করলে শর্টকাটের থেকে দ্রুত সময় করা যায়। শর্টকাট মানে কি আমি আপনাকে বলি। শর্টকাট মানে একটা অঙ্ক করছেন, কয়েক লাইন হয়েছে, শেষ লাইনটা আছে না, শেষ লাইনের যে অঙ্ক, শেষ লাইনে যে থাকে অঙ্কটা, ওইটাকে বলে শর্টকাট। শেষ লাইনটাকে শর্টকাট বলে। এখন শেষ লাইনটা কিভাবে আসছে এটা না জানে কেউ যদি শুধু মানে শেষ লাইনটা মুখস্থ করে যায়, সে তো পরীক্ষার হলে পারবে না। একটু ঘুরাই দিলে শর্টকাট আর কাজে লাগবে না, সে আর পারবে না। তার থেকে বড় কথা হচ্ছে এখনকার পরীক্ষাগুলো ম্যাক্সিমাম রিটেন হয়, প্রিলির পর রিটেন হয়। তাহলে রিটেন পরীক্ষা আপনি কি করবেন? এই শর্টকাট তো চলবে না। তাহলে শর্টকাটকে সবসময় না বলবেন। আর যারা এখন এই মুহূর্তে অনার্সে বিভিন্ন কোর্সে পড়ছেন, আপনারা কখনোই শর্টকাট মেথডে অঙ্ক করবেন না। এবার সূত্র শিখে তার প্রয়োগ শিখুন। আমাদের এখানে ম্যাক্সিমামই আছেন সরাসরি সূত্র মুখস্থ করি, অনেকে আছে সরাসরি সূত্র মুখস্থ করি। যেমন দেখেন, আমি যদি বলি এখানে যারা উম, যারা এখানে আছেন, এই এ প্লাস বি হোল স্কোয়ারে একটা সূত্র মুখস্থ করছেন আপনারা, তারপরে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মুখস্থ করছেন না আপনারা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র ছিল, তাই না? একটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর একটা সূত্র ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab।
বেশিরভাগেরই সমস্যা হয় এখানে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার তো সূত্র দুইটা, কোন সূত্রটা আমরা প্রয়োগ করব, এই প্রবলেমটা হয়। যদি আপনার সূত্র নিয়ে এই ধরনের প্রবলেম হয়, তাহলে আপনি সূত্র শুধু মুখস্থ করছেন, সূত্রটা কিভাবে আসছে, কোত্থেকে আসছে, মানে সূত্রের জন্মের ইতিহাসটা আপনাকে জানতে হবে। যখন সূত্রের জন্মের ইতিহাস জানবেন, যে এই সূত্রটা কোত্থেকে কিভাবে আসলে, এ প্লাস বি হোল স্কয়ার এই সূত্রটা কিভাবে আসছে, বা এই সূত্রটা কিভাবে আসছে। ম্যাথের তো অনেক সূত্র আছে, সূচকের অনেক সূত্র আছে, লগের সূত্র আছে, অসমতা, বিন্যাস, সমাবেশ, সমবত, অনেক সূত্র আছে। এই সূত্রগুলো চোখ বন্ধ করে মুখস্থ না করে বুঝে বুঝে চেষ্টা করুন যে সূত্রগুলো আসলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা একবার এরকম কেন, আর একবার এরকম কেন, এরকমই বা কেন হয়, এরকমই বা কেন হয়। যখন এই যে কেনর উত্তরটা জানবেন আপনি, তার মানে আপনি বেসিকটা জেনে গেলেন। তখন আপনার অঙ্কের মধ্যে গিয়ে কখনো এই সমস্যাটা হবে না যে আমি কোন অঙ্কে কোন সূত্র ব্যবহার করবো, এই সমস্যা জিন্দেগিতে হবে না। যাদের এখন পর্যন্ত এই সমস্যা আছেন আপনারা, তাহলে বুঝে নেবেন আপনার এখনো বেসিক অনেক উইক। আর সূত্রগুলো আপনি মুখস্থ করছেন, সূত্রের বেসিকটা জানার চেষ্টা করেন নাই। তাহলে চেষ্টা করবেন সবসময় সূত্রের বেসিক গুলো জানার। এখন প্রশ্ন একটা, কোটি টাকার প্রশ্ন, যে ভাই আমি যদি বিসিএস প্রস্তুতি নেই, আমি যদি বিসিএস প্রস্তুতি নেই, তাহলে ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন সহ অন্যান্য জবের প্রস্তুতি কি হয়ে যাবে? আমি শুধু ম্যাথের কথা বলছি, যে বিসিএস, আমি বিসিএস ম্যাথ বললাম, তাহলে কি ব্যাংক ম্যাথ হয়ে যাবে, প্রাইমারি ম্যাথ হয়ে যাবে, নিবন্ধনের ম্যাথ হয়ে যাবে, কিংবা অন্যান্য যে সরকারি চাকরিগুলো, চাকরি পরীক্ষাগুলো হয়, সেগুলো কি হয়ে যাবে? আমি এখানে বিসিএস এবং ব্যাংকের সিলেবাসের একটু তুলনা করছি। এটা হচ্ছে ব্যাংকের, ব্যাংকে সাধারণত এই টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে। বিসিএস এ, এখানে বিসিএস এ মূলত এই কটা টপিক থেকে বেশি প্রশ্ন আসে। এই জ্যামিতি সহযোগী ধরে এখান থেকে বেশি প্রশ্ন আসে, পাটিগণিত থেকে কম প্রশ্ন আসে, এখান থেকে তিন থেকে 3 থেকে 4 মার্ক আসে। আর বাকিটা এখান থেকে আসে 15-এর মধ্যে। আর আমাদের ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে ঠিক এর উল্টোটা, ব্যাংকের ক্ষেত্রে পাটিগণিত থেকে বেশি প্রশ্ন আসে, পাটিগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, এগুলো থেকে বেশি প্রশ্ন আসে। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি বিসিএস প্রস্তুতি নেই, তাহলে কি ব্যাংকের প্রস্তুতি হয়ে যাবে কিনা? দেখেন, ব্যাংকের ম্যাথ আর বিসিএস এর ম্যাথের মধ্যে দুইটা পার্থক্য। প্রথম পার্থক্য হচ্ছে, ব্যাংক হচ্ছে পাটিগণিত নির্ভর পরীক্ষা, পাটিগণিত, এখানে পাটিগণিত থেকে বেশি প্রশ্ন আসে, ত্রিকোণমিতি, পরিমিতি থেকে বেশি প্রশ্ন আসে। বিসিএস এ বীজগণিত থেকে বেশি প্রশ্ন আসে। দ্বিতীয়ত, বিসিএস এ হয় বাংলা ভার্সন, ব্যাংকে কখনো কখনো রিটেন, রিটেনে এখন হচ্ছে বাংলা ভার্সন দিচ্ছে, প্রিলিতে ইংরেজি ভার্সনই হয়। এই দুটা পার্থক্য। এখন খেয়াল করে দেখেন, আপনি যদি বিসিএস প্রস্তুতি নেন, যেমন আমি এখানে সূচক, লগ, ধারা, সমীকরণ, বীজগণিতের কাছে সেট ফাংশন, এগুলোতে প্রস্তুতি নেন, এখানে দেখেন এই টপিকগুলো পড়ানো আছে, এই টপিকগুলো হয়ে যাচ্ছে। এখন আপনার ইংরেজি ভার্সনে ম্যাথ কখন পারবেন? যখন বাংলা ভার্সনে ম্যাথ পারবেন। অনেকে ইংরেজি ভার্সন ম্যাথকে খুব কঠিন মনে করে। আপনি যদি বাংলা ভার্সনে ম্যাথ পারেন, আপনি যদি বাংলা ভার্সনে ম্যাথ পারেন, জাস্ট 15 দিন যদি চেষ্টা করেন, 15 দিনের মধ্যে ইংরেজি ভার্সনের সকল ম্যাথ আপনি করতে পারবেন, যদি বাংলা ভার্সনে করতে পারেন। একই ম্যাথ বাংলা ভার্সনে আপনি করতে পারেন, ইংরেজি ভার্সনেও করতে পারবেন। এই ম্যাথের ভাষা সম্পূর্ণ ভিন্ন, ম্যাথের ভাষা ম্যাথ নিজেই, বাংলাতে হোক আর ইংরেজিতে হোক। বরঞ্চ আপনি 15 দিন চেষ্টা করলে বাংলা ভার্সনের ম্যাথ যখন আপনি ইংরেজি ভার্সনে করতে পারবেন, পরবর্তীতে এই ইংরেজি ভার্সনের ম্যাথ করতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। বাংলা ভার্সনের ম্যাথ আপনার কাছে বেশি কঠিন লাগবে, একটু বেশি ঝামেলা লাগবে, কারণ ইংরেজি ভার্সনে লিখতে হয় কম, এটা বোঝাও সহজ বাংলার তুলনায়। তো বিসিএস প্রস্তুতি নিলে ব্যাংকের প্রস্তুতি পুরোপুরি হবে না, কারণ এখানে ইংরেজি ভার্সনেও হয়। তাছাড়া আমরা আমাদের এখানে যে কোর্সগুলো হয়, এখানে আমরা যে শতকরা যে শতকরা যেগুলো করাই প্রিলি এবং রিটেন, রিটেনের যে পাটিগণিত পড়াই, রিটেন গুলো করলেই ব্যাংকের মোটামুটি হয়ে যায়। যে বিসিএস রিটেন পরীক্ষা নেয়, ব্যাংকের এই প্রস্তুতিটা মোটামুটি হয়ে যায়। আবার দেখেন এখানে কয়েকটা টপিক আছে, যেমন হচ্ছে পার্টনারশিপ, বিসিএস এ নাই, কিন্তু আমরা বিসিএস এ পড়াই। কোথায় পড়াই? এই যে আমরা অনুপাত সমানুপাতের মধ্যে পড়াই দিই, যে টাইম এন্ড ওয়ার্ক, পাইপ সিস্টেম, স্পিড, টাইম, ডিস্টেন্স, তারপর ট্রেনস, বোর্ড এন্ড স্ট্রিমস, প্রবলেম অফ এজ, এই যে টপিকগুলো, এই টপিকগুলো বিসিএস এর মধ্যে নাই, বিসিএস এর মধ্যে আসে না, কিন্তু আমরা বিসিএস এগুলো পড়াই। কেন পড়াই? মাঝে মধ্যে দুই একটা প্রশ্ন মেন্টাল অ্যাবিলিটির পার্টে দিয়ে দেয়। আবার রিটেনের জন্য এই টপিকগুলো ইম্পর্টেন্ট। তাহলে এই টপিকগুলো যদি নাও থাকে, তবু আমরা কিন্তু বিসিএস এ এই টপিকগুলো পড়াচ্ছি, বিসিএস প্রিলি বা রিটেনে আমরা এই টপিকগুলো পড়াচ্ছি।
এরপর দেখেন এই যে মিক্সার এন্ড অ্যালিগেশন, এটাও কিন্তু আমাদের এই অনুপাত সমানুপাতের মধ্যে পড়ে যায়। অনুপাত সমানুপাতের ওই যে আমরা মিশ্রণের অঙ্কগুলো করাই, সেই অঙ্কগুলো কিন্তু এই যে মিক্সার এন্ড অ্যালিগেশন। নাম্বার সিস্টেম, এভারেজ, এগুলো তো পড়াচ্ছি। ভলিউম, এই যে আয়তন, ক্ষেত্রফল, এগুলো পড়ে। মেনসুরেশন, হ্যাঁ মেনসুরেশন আমরা এখানে যা পড়াই তাই না। ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি ইউটিউবে আমার একটা ক্লাস আছে, আপনারা দেখিয়েন। ইউটিউবের ওই ক্লাস দেখলে ত্রিকোণমিতির যে কোনো ম্যাথ সে করতে পারবে, যে কোনো ম্যাথ করতে পারবে। জাস্ট ওই ক্লাসটা করলে ওখানে একদম ত্রিকোণমিতির A to Z আমি আলোচনা করছি, প্রায় 2 ঘন্টার মধ্যে একটা ক্লাস আছে, আপনারা ওটা দেখতে পারেন। এরপর এখানে হাইট এন্ড ডিস্টেন্স, এটা হচ্ছে যে দূরত্ব উচ্চতা, ত্রিকোণমিতির যেটা দূরত্ব উচ্চতা যে অঙ্কগুলো আছে। অ্যালজেব্রায় সাধারণত ব্যাংকে অ্যালজেব্রা থেকে প্রশ্ন কম আসে, অ্যালজেব্রা এখানে সূচক লগ, সিরিজ, জিওমেট্রি, এই হচ্ছে পার্থক্য। এখন এটা আমি ব্যাংক এবং বিসিএস এর তুলনা করলাম অন্য জবের ক্ষেত্রে। ভাই, যে বিসিএস এর প্রস্তুতি নিছে, যে বিসিএস এর একবার প্রস্তুতি নিছে, ব্যাংকেরটা একটু অ্যাডভান্স, ব্যাংক বা পেট্রো বাংলা এগুলো একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ করে, এগুলোর জন্য এক্সট্রা একটু ইফোর্ট দিতে হবে। অন্য যে কোনো চাকরি পরীক্ষার জন্য যে বিসিএস প্রস্তুতি নিছে, অন্য যে কোনো চাকরি পরীক্ষা সে ভালো করতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। যার বিসিএস প্রস্তুতি একবার কমপ্লিট হয়ে গেছে, সে ব্যাংক পেট্রোতে একটু অ্যাডভান্স লেভেলে করতে হবে, কিন্তু অন্য যে কোনো চাকরি পরীক্ষা, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন। আমি বিসিএস এর এই টপিকগুলো পড়াইছি। আমার এখানে অনেক স্টুডেন্ট আছে যারা প্রাইমারিতে, বিগত যে প্রাইমারি পরীক্ষাগুলো হয়েছে 25-এ 25 পাইছে, প্রাইমারিতে 25-এ 25 পাইছে, নিবন্ধনে ফুল মার্কস পাইছে, নিবন্ধনে ফুল মার্কস পাইছে, শুধুমাত্র বিসিএস এর এই ক্লাসগুলো করছে। এখানে সবগুলো টপিক অবশ্য লেখা নাই, আরো কিছু ক্লাস আছে, এই ক্লাসগুলো করে তারা ফুল মার্কস পাইছে। তাহলে আপনারা যদি বিসিএস প্রস্তুতি নেন, প্রথমত বিসিএস প্রস্তুতি নিলে আপনার বেসিকটা স্ট্রং হবে। আর আমাদের এখানে প্রত্যেকটা ক্লাস একদম শূন্য থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা করাই। শূন্য থেকে শুরু করে মানে কি, মানে ওই যে আমি বললাম না যে ক্লাস 3-4 আপনারা যার বেসিকের সমস্যা আছে ক্লাস 3-4 ম্যাথ করবেন, বলছি না একটু আগে। ক্লাস 3-4 ম্যাথ আপনি নিজে নিজে করতে পারেন, আমাদের কোর্সে ভর্তি হইলে ওগুলো আমরা করাই দিব, ওগুলো আমরা করাই দিব। দেখেন, আমি আপনাদের আরো কিছু প্রবলেম দেখাই আজকে। প্রথমেই শুরুতে আমি বলছিলাম যে ম্যাথ ভয় পান কে কে বা এরকম ভীতি কার কার আছে। একজন বলছিলাম অঙ্ক ভুলে যায়, অঙ্ক ভুলে যায়, মনে রাখার উপায় কি? আচ্ছা, অঙ্ক ভুলে যান এরকম কে কে আছেন বলেন তো? আপনারা অঙ্ক ভুলে যান, এই সমস্যা কার কার আছে? যে অঙ্ক করেন মনে থাকে না, পরীক্ষার হলে গেলে ভুলে যাচ্ছেন, আহ অঙ্ক করে আসছেন কিন্তু ওটা ভুলে যাচ্ছেন, এইরকম সমস্যা কার কার আছে আপনারা একটু বলেন দেখি। এইরকম সমস্যা কার কার আছে আপনাদের? অনেকেই বলতেছেন আছে, ওকে, থ্যাংক ইউ। অনেকের এই সমস্যা আছে। এখন বুঝেই করি পরে ধরতে পারি না। আচ্ছা, অঙ্ক অঙ্ক ভুলে যাই মানে আপনি একটা অঙ্ক করছেন, অঙ্ক করছেন যেমন ধরেন আপনি জিকে বা ভোকাবুলারি, এগুলো পড়লে ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। মানুষ পড়লে ভুলে যাবে, এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে মানুষের একটা নেচার, প্রাকৃতিক একটা বৈশিষ্ট্য মানুষের, যে পড়লে ভুলে যাবে। কিন্তু অঙ্ক যদি বেশিরভাগই ভুলে যান, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আপনি অঙ্কটা কিভাবে করছেন। আমি বলবো, অঙ্ক কি আপনি ডিপ প্র্যাকটিস করেন কিনা? আপনারা কি ডিপ প্র্যাকটিস করেন? ডিপ প্র্যাকটিসটা কি? ডিপ প্র্যাকটিস কি? ধরেন আপনি একটা অঙ্ক পড়লেন, এখানে একটা অঙ্ক পড়লেন, হ্যাঁ, পড়ে অঙ্কটা আপনি বুঝতে পারলেন না, অঙ্কটা বুঝতে পারলেন না বা করতে পারতেছেন না। নেক্সট স্টেপটা কি হয় আপনার? যখন আপনি একটা অঙ্ক পারতেছেন না, পরের স্টেপটা আপনি কি নেন? সমাধান দেখেন, কোনো স্যারের হেল্প নেন, কোনো মেন্টরের হেল্প নেন, কি করেন? একটা অঙ্ক পারেন না, নেক্সট স্টেপটা আপনার কি হয়? কি হয়? নাম্বার 1, চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন কোনটা, বোঝার চেষ্টা করেন। আমি এখানে দুইটা অপশন দিচ্ছি, বোঝার চেষ্টা, নাম্বার 2 সমাধান দেখেন। কে কোনটা করেন? কোনটা করেন বলেন তো দেখি। যখন আপনি একটা অঙ্ক পড়ছেন, পড়ে আপনি বুঝতে পারলেন না, করতে পারতেছেন না, এটা কি বোঝার চেষ্টা করেন নাকি সমাধান দেখেন? সমাধান দেখেন, সমাধান দেখেন, গুড। অনেকে দেখতেছি সমাধান দেখেন। এখানে বাইজিৎ ভুলে যান, অন্তরা পরীক্ষার হলে ভুলে যাই, একবার করে রেখে দেই তাই কিছুদিন পর আর মনে থাকে না। আচ্ছা, একবার করে রেখে দেন, ওকে, ভুলে যাই, সমাধান দেখি। যখন আপনি পারলেন না, আপনি বোঝার চেষ্টা না করে যদি সমাধান দেখেন,
2 নম্বরটা যদি ট্রাই করেন, সমাধান দেখা মানে কি ওই যে ভূগোলের মুখস্থ করার মতো, অন্য কোনো সাবজেক্ট মুখস্থ করার মতো। আপনি একটা প্রশ্ন দেখলেন, পারলেন না, সমাধান দেখলেন, সমাধান দেখে আপনার মনের ভিতরে একটা পৈশাচিক একটা আনন্দ আসলে, এই আমি অঙ্ক তো বুঝে গেছি। না, আপনি অঙ্ক বুঝেন নাই, আপনি অঙ্ক বুঝেনই নাই, আপনি 2 দিন পর ভুলে যাবেন। কিন্তু আপনি যদি একটা প্রশ্ন পড়লেন, পড়ে সমাধান করতে পারতেছেন না, বা সমাধান করতে গিয়ে ভুল হইলো, দেখেন ডিপ প্র্যাকটিস কিভাবে করতে হয়। প্রথমে একটা অঙ্ক দেখবেন, দেখে বোঝার চেষ্টা করবেন অঙ্কের মধ্যে কি থাকে। কিছু তথ্য দেওয়া থাকে, সেই তথ্য দিয়ে আর একটা মান নির্ণয় করতে বলে, এটাই তো, আর তো কিছু না অঙ্কের মধ্যে, হামরি তো কিছু না। এখানে 2-একটা বাক্যের মধ্যে কিছু তথ্য দেওয়া থাকে, শেষে একটা প্রশ্ন বলে যে তাহলে এই তথ্যগুলো ব্যবহার করে এই প্রশ্নের উত্তরটা কি হবে। সিম্পল জিনিস একটা। এখন আপনি হয়তো করতে গিয়ে ভুল করলেন, ভুল করা মাত্রই আপনি চলে আসেন সমাধান করতে, সমাধান দেখে ফেলেন, ভুল করলে দেখেন সমাধান। না, ভুল করলে, কোনো অঙ্ক ভুল হইলে প্রথম যে কাজটা হবে আপনার ভুলটা কেন হইলো সেটা ফাইন্ড আউট করা। প্রথম কাজটা হবে ভুলটা কেন হচ্ছে সেটা ফাইন্ড আউট করা। আপনি খোঁজার ট্রাই করেন, কেন ভুলটা হইলো আমার অঙ্কটা। আচ্ছা, আমার কি সূত্র ভুল হয়েছে? আচ্ছা, আমি মনে হয় এখানে কোনো একটা প্রশ্নের মধ্যে কোনো একটা শব্দ মিস করে গেছি, বা প্রশ্নটা বুঝতে ভুল করছি। এটা ফাইন্ড আউট করেন। ফাইন্ড আউট করলে, আচ্ছা ভুল করলেন, সেটা ফাইন্ড আউট হইলো যে আপনি সূত্র ভুল করছেন। এবার আসেন, সূত্রটা কেন ভুল হইলো, কজটা খুঁজে বের করবেন। সূত্রটা কেন ভুল হইলো, আমি কি সূত্র মনে ছিল না, বা অঙ্ক করার সময় কি আমার মনোযোগ কম ছিল। মনে রাখবেন, পড়াশোনার সময়, বিশেষ করে অঙ্ক করার সময় আমাদের কিন্তু আহ মনোযোগটা সব থেকে বেশি লাগে। অঙ্ক করার সময় মনোযোগটা বেশি লাগে। অঙ্ক করার সময় অমনোযোগী হওয়া যাবে না, তাহলে ভুল হওয়ার চান্স অনেক বেশি। কারণ কি মনোযোগ কম ছিল, বা সূত্র কি আমি এর আগে পড়ি নাই, সূত্র কেন ভুল হইলো, বা সূত্র কি আমি বেসিক থেকে বুঝি নাই। তাহলে সেই কজটা খুঁজে বের করবেন। তাহলে আপনি প্রথমে ভুল করলেন, ভুল করার পর ভুলটা কেন হইলো সেটা খোঁজার চেষ্টা করলেন, সেটা কজটা বের করলেন, দেন আবার রিট্রাই করবেন। আবার ট্রাই করবেন অঙ্কটা করার, সমাধান দেখবেন না, আবার ট্রাই করবেন। ট্রাই করলে যদি আবার ভুল হয়, আবার ভুল হয়, আবার যদি ভুল হয়, সেম কাজটা আবার করবেন, আবার ফাইন্ড আউট করে ট্রাই করবেন। মনে রাখবেন, একটা অঙ্ক করতে কারো যদি 1 ঘন্টা লাগে, ধরেন 1 ঘন্টা লাগলো, সে 1 ঘন্টা লাগলো, 1 ঘন্টা পর গিয়ে, মানে একটা অঙ্ক করতে সর্বোচ্চ 10 মিনিট লাগার কথা একজনের, কারো 1 ঘন্টা লাগছে। কারণ কি সে নিজে চেষ্টা করছে, নিজে বোঝার চেষ্টা করছে, নিজে সমাধান করার চেষ্টা করছে। 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে যদি করে সেই সমাধানটা করতে পারে, আমি 100% গ্যারান্টি দিতে পারি, যেই ম্যাথে 1 ঘন্টা ধরে করছে, সারা জীবন যতদিন বেঁচে আছে ততদিন এই ধরনের ম্যাথ সে ভুল করবে না। এই ধরনের ম্যাথ সে ভুল করবে না। এখন মনে হইতে পারে যে ভাই আমি 1 ঘন্টা সময় দিচ্ছি এখানে, আমার তো সময় ব্যয় হচ্ছে, আমি তো সময় নষ্ট করছি না। আপনি সময় এখানে ইনভেস্ট করতেছেন, টাইম ইনভেস্ট করতেছেন। এই টাইমটা ইনভেস্ট করার কারণে ওই যে ম্যাথটা করলেন, ওই টাইপের যত ম্যাথ আপনার জীবনের সামনে আসবে, ভুল জিন্দেগিতে হবে না, কোনোদিন ভুল হবে না। তাহলে আপনার 1 ঘন্টা যাক, কারো হেল্প না নিয়ে আগে ট্রাই করেন, আগে ট্রাই করেন। অবশ্যই আপনি তো ম্যাথ হুবহু আপনাকে একটা অ্যাডভান্স লেভেলের ম্যাথ দিলে তো পারবেন না। কোনো স্যারের হেল্প নিয়েছেন বা ক্লাস করছেন, ক্লাস করে পরে ট্রাই করছেন, ট্রাই করতে গিয়ে যদি এই প্রবলেমটা হয়, তাহলে এইভাবে আপনার ডিপ প্র্যাকটিস করে দেখেন, ম্যাথ ভুলবেন না, কোনো অবস্থাতে আপনারা ম্যাথ ভুলবেন না। এইটার গ্যারান্টি আমি দিচ্ছি, এটার গ্যারান্টি আমি দিচ্ছি, আপনারা ম্যাথ ভুলবেন না যদি এইভাবে ডিপ প্র্যাকটিস করেন। এখন আরেকটা সমস্যা আছে, সমস্যা আস্তে আস্তে ডিপ প্র্যাকটিস করলেন বা কারো হেল্প নিলেন, হেল্প নিয়ে একটা চ্যাপ্টার শেষ করলেন, এখানে একটা চ্যাপ্টার শেষ করলেন, তো একটা চ্যাপ্টার শেষ করে আপনি আরেকটা চ্যাপ্টার গেলেন, এই চ্যাপ্টারটা 6 মাস, 6 মাস আর এই চ্যাপ্টারের দিকে তাকাইলেন, 6 মাস বা 3 মাস বা 1 মাস এই চ্যাপ্টারের দিকে তাকাইলেন না, তাহলে তো এখানকার ম্যাথ ভুলে যাবেন, এটাই স্বাভাবিক, ভুলে যাবেন না। আপনি একটা চ্যাপ্টার ম্যাথ করছেন কোনোদিন, আর ওটার দিকে তাকাইলেনই না। যেমন এখানে আপনারা যারা এসএসসি তে পরীক্ষা দিয়ে আসছেন, জেএসসি পরীক্ষা দিয়ে আসছেন, ক্লাস 5 পরীক্ষা দিয়ে আসছেন, তো আপনার তো এই যে চাকরি পরীক্ষা কোন ম্যাথগুলো আসে, এই ম্যাথগুলোই তো আসে। আসমান থেকে তো ম্যাথ নাজিল করে না, প্রাইমারি এবং মাধ্যমিকের এইখান থেকে ম্যাথগুলো চাকরি পরীক্ষায় আসে। তাহলে আপনারা কেন পারেন না? এগুলো তো করে আসছেন, সবাই করে আসছেন, তাহলে পারেন না কেন? ওই যে লম্বা সময় ধরে আপনারা ম্যাথ প্র্যাকটিস করতেছেন না, তাহলে কি করতে হবে? রেগুলার প্র্যাকটিস করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে। রেগুলার প্র্যাকটিস এটা নিজে নিজে করতে পারেন, রেগুলার প্র্যাকটিস নিজে নিজে করতে পারেন। আর আমাদের এখানে
আমাদের ফাউন্ডেশন কোর্সে বা আমাদের এখানে যে কোনো কোর্সে কি করা হয় দেখেন, আপনি আমাদের কোর্সে কেন ম্যাথ ভুলবেন না? ফাউন্ডেশন কোর্সে দেখেন, আপনি ক্লাসে আসবেন, আচ্ছা, আপনার আমরা ধরেন আমি একটা শতকরা ক্লাস নিব আজকে, যে আগামীকাল সকালে ফাউন্ডেশন ব্যাচের আমি শতকরা ক্লাস নিব। তো শতকরা ক্লাস নেওয়ার আগেই আপনার কাছে একটা অগ্রিম রেকর্ডেড ক্লাস দেওয়া থাকবে। আপনি চাইলে সেই রেকর্ডেড ক্লাসটা একবার দেখে ফেলতে পারেন। যখন আপনি রেকর্ডেড ক্লাসটা দেখে দেখে ফেললেন, ওইখানে কিছু প্রবলেম ক্রিয়েট হইতে পারে, কিছু প্রবলেম আপনার হইতে পারে, বা কিছু টপিক আপনি নাও বুঝতে পারেন। একটা হচ্ছে না বোঝা, না বুঝলে এটা বুঝাই নেন, কিন্তু ম্যাথ ভুল করলে সেটা নিজে থেকে ট্রাই করবেন। আমি দুইটা দুইটা পার্ট বলতেছি। ডিপ প্র্যাকটিস মানে হচ্ছে, একটা হচ্ছে ম্যাথ ভুল করছেন, ভুল করা মাত্রই সমাধান না থেকে নিজের চেষ্টা করবেন। আর একটা বোঝেন না, তাহলে ওটা কারো কাছ থেকে বুঝাই নেন। তো আপনি শতকরা ধরেন শতকরা ক্লাস করবেন, আপনি শতকরা ক্লাস করার আগে আপনার কাছে যেহেতু অগ্রিম রেকর্ড দেওয়া আছে, আপনি চাইলে সেই রেকর্ডটা দেখে ক্লাসে আসতে পারেন। ওই রেকর্ড দেখতে গিয়ে আপনি কিছু টপিক আছে সেটা বুঝতে পারবেন না, ক্লাসে এসে যদি বলেন যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, এই টপিকটা বুঝি নাই, আমি বুঝাই দিব। এখানে কোনো অ্যাডভান্স লেভেলের ম্যাথ করবো, আগে বেসিকটা স্ট্রং করে দেব। আগে বেসিক শেষ করব, তারপরে বেসিক হবে, তারপরে হচ্ছে অ্যাডভান্স লেভেল, মানে বেসিক থেকে শুরু করে। শুধু তাই না, একই টপিকের উপর প্রিলি ক্লাসও হবে, লিখিত ক্লাসও হবে। তার মানে কি, প্রিলি ক্লাসে আমি একদম বেসিকটা পড়াই দিব, তারপর লিখিত ক্লাসে অ্যাডভান্স লেভেলের ম্যাথ করাই দিব। প্রিলি ক্লাসে আপনি বেসিক বুঝে গেলেন, লিখিত ক্লাসে অ্যাডভান্স বুঝে গেলেন। এই লিখিত ক্লাসের পড়াটাই আপনার ব্যাংকে কাজে লাগবে। ব্যাংকে শুধু ইংরেজি ভার্সনে প্র্যাকটিস করবেন, জাস্ট এইটুকুই। এরপর আপনি ক্লাস করলেন, আপনাদের কিন্তু আপনাদের সাথে একটা প্রশ্ন ব্যাংক শেয়ার করা থাকবে, সেখান থেকে প্র্যাকটিস করবেন, সেখান থেকে অবশ্যই প্র্যাকটিস করবেন। এবং আমাদের এই যে ক্লাসটা হলো যেই টপিকের উপর, সেই টপিকের উপর একটা ক্লাস টেস্ট হবে। তাহলে আপনি কতটুকু শিখলেন, কতটুকু মনে থাকলো, সেটার উপর একটা ক্লাস টেস্ট হইলো। ক্লাস টেস্ট দিলেন, আপনি নিজেকে যাচাই করতে পারলেন যে আমি এই টপিকটা কতটুকু শিখলাম, আমার কতটুকু প্রবলেম এখনো আছে। যদি প্রবলেম থাকে, সমস্যা নাই তো, আপনার জন্য এই যে মেন্টর সাপোর্ট আছে। তবে আমি বলবো মেন্টর সাপোর্ট নেওয়ার আগে আগে নিজের থেকেই সেই প্রবলেমটা ফাইন্ড আউট করে সলভ করা ট্রাই করতে হবে। তারপর যদি না পারেন, পিটিওতে 24/7 টেলিগ্রাম গ্রুপে মেন্টর সাপোর্ট আপনি পাবেন। যাই হোক, তো এটা হলো আপনার ক্লাস টেস্ট। অ্যাসাইনমেন্ট থাকবে, ক্লাস টেস্ট হলো প্রিলিতে, এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য। তাহলে লিখিতর জন্য কি হবে, লিখিতর জন্য আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সেটা আমাদের দক্ষ বিসিএস ক্যাডাররা বা দক্ষ টিচাররা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট গুলো দেখবে, সেটা ফিডব্যাক দিবে, কোন কোন জায়গায় কি কি প্রবলেম হচ্ছে সেটা ফিডব্যাক দিবে। সেই সেখানে লেখাও থাকবে আপনি কিভাবে এটাকে ইমপ্রুভ করবেন। তাহলে এখানে আপনাকে এই যে লিখিত পরীক্ষার যে অ্যাসাইনমেন্ট, এখানে আপনার বিস্তারিত থাকতেছে। শুধু তাই না, আপনি যে টপিকটা পড়লেন, এই টপিকের ক্লাস টেস্ট দিলেন, অ্যাসাইনমেন্ট দিলেন, এবার উইকলি টেস্ট হবে। মানে কি, ক্লাস টেস্ট থেকে আপনি কিছু প্রবলেম ফাইন্ড আউট করলেন বা আপনার কিছুটা ইমপ্রুভ হয়েছে, অনেক কিছু এখনো বাকি আছে, উইকলি টেস্টে সেটা রিকভার করার সুযোগ আছে। উইকলি টেস্টে আপনি সেটা রিকভার করে ফেলতে পারবেন। তাহলে উইকলি টেস্টে আপনি রিকভার করলেন, তারপরও দেখা গেল উইকলি টেস্টে আপনার কিছু প্রবলেম থাকলো। দেখেন, এই যে আপনাদের মনে থাকে না, রেগুলার প্র্যাকটিসের মধ্যে যদি থাকেন, মনে থাকবে না কেন? মনের ভিতরেই থাকবে, কেন থাকবে না? এরপর আবার আছে মান্থলি এক্সাম, এক মাসে যা যা পড়ানো হয়েছে। তাহলে আপনি ক্লাস টেস্টে কিছু প্রবলেম থাকতে পারে, সেটা উইকলি টেস্টে রিকভার করতে পারেন। উইকলি টেস্টে কিছু প্রবলেম থাকতে পারে, সেটা তো মান্থলি টেস্ট আছে, মান্থলি এক্সামে সেটা আপনি রিকভার করে ফেলবেন। আচ্ছা ঠিক আছে, মান্থলি এক্সাম দিলাম, আর কি আছে? ওপেন বুক আছে। ওপেন বুকটা কি জিনিস? ওপেন বুকটা কি জিনিস? ওপেন বুকটা অন্য সব সাবজেক্টের জন্যই, আপনি বই খুলে খুলে দেখে দেখে পরীক্ষা দিতে পারবেন, আপনার জন্য তো প্রশ্নটা পড়া হয়ে যায়। এটা ওপেন বুক, এটা পিটু এর একটা এক্সক্লুসিভ একটা পার্ট। আচ্ছা, তারপরে আপনার কিছু প্রবলেম রয়ে গেল, অনেক প্রবলেম, তাহলে কি করবেন? পিটু এতে সলভ ক্লাস আছে, সলভ ক্লাসে আসেন। কি কি সমস্যা, আমি এই যে কয়েকদিন আগে ফাউন্ডেশন কোর্সে একটা সলভ ক্লাস নিলাম, সেখানে প্রত্যেকে আসতেছে বিভিন্ন ম্যাথ প্রবলেম, সে বুঝতেছে না, আমি প্রত্যেকটা ম্যাথ সবাইকে ধরে ধরে আমি সলভ করে দিলাম। এইভাবে আপনার প্রত্যেকটা চ্যাপ্টার, চ্যাপ্টার বাই পুরো শেষ হয়ে গেল। এরপর আপনার ফাইনাল এক্সাম হবে। ফাইনাল এক্সাম মানে পুরো ম্যাথের উপর আগেই না, ফাইনাল এক্সাম মানে হচ্ছে প্রথমে হচ্ছে আপনার কিসের হবে, অ্যারিথমেটিক মানে পাটিগণিতের উপর হবে, পাটিগণিতের উপর হবে, বীজগণিতের উপর হবে, জ্যামিতির উপর হবে, মানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদা আলাদা পরীক্ষা হবে। আবার পুরো ম্যাথের উপর ফাইনাল এক্সাম হবে। তাহলে এখন আপনাকে বলেন, এই প্রসেসের মধ্যে দিয়ে যদি কেউ যায়, সে ম্যাথ ভুলবে? বলেন তো, এই প্রসেসের মধ্যে দিয়ে যদি কেউ
অতিক্রম করে, তার কি ম্যাথ ভোলা সম্ভব? কখনোই না। আমার কাছে মনে হয় না যে কেউ এই প্রসেসের মধ্যে গেলে কেউ ম্যাথ ভুলে যাবে এখানে যা করানো হবে। আর আমরা এখানে যা করাবো ইনশাল্লাহ এখান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আপনারা কমন পাবেন। ওকে, আমরা এখানে দেখেন আমি আপনাদের আমাদের কোর্সের একটা দেখাচ্ছি। যেমন আমাদের এই যে এখানে ম্যাথ ম্যাথের যে পার্টগুলো দেখেন, এই যে ভিডিও ক্লাস, এই যে লাইভ ক্লাসের রেকর্ড, পিডিএফ দেওয়া আছে, লাইভ ক্লাসের পিডিএফ, ভিডিও ক্লাস রিটেনের, সেই ভিডিও ক্লাসের এবারে যে পিডিএফ রিটেনের। শুধু তাই না, রেকর্ডেড ক্লাস আছে। জব ম্যাথ গ্রাজুয়েশন, ভাই জব ম্যাথ গ্রাজুয়েশনটা কি আমি একটু পরে বলছি। জব ম্যাথ গ্রাজুয়েশনটা কি, এটা আবার পিডিএফ আছে। কোশ্চেন ব্যাংক, ম্যাথের উপর ফুল একটা কোশ্চেন ব্যাংক, এই যে ক্লাস টেস্ট ফাইনাল এক্সামের এখানে হবে আপনাদের এক্সাম গুলো। আর আমি বলছিলাম টেলিগ্রাম সাপোর্ট, এই দেখেন আমাদের টেলিগ্রাম সাপোর্ট। জানেন এখানে একজন একটা ম্যাথ দিছে, সেই ম্যাথটা সে বুঝতে পারতেছে, আমাদের একজন মেন্টর দেখেন এই যে খাতায় সলভ করে দিচ্ছে, খাতায় একদম লিখে করে দিচ্ছে। তারপর যদি বুঝতে না পারে সে ভয়েস দিবে। তারপর যদি বুঝতে না পারে তারপরে যদি বুঝতে না পারে সলভ ক্লাসে এসে সে যদি ম্যাথটা দেয়, আমাদের টিচার বা যেই ক্লাস নেই বা আমি ক্লাস নেই, আমরা এটা বুঝাই দিব। তো আমাদের কোর্সে আসলে আপনারা এই সুবিধাগুলো পাবেন। তবে আপনি নিজে নিজে অবশ্যই প্রতিদিন অন্তত আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করবেন। যতদিন পর্যন্ত চাকরি না হয় ততদিন পর্যন্ত অন্তত পক্ষে 30 মিনিট আপনাকে সময় দিতেই হবে। যারা এখন অনার্সে বিভিন্ন বর্ষে পড়ছেন, তারা আপনারা আধা ঘন্টা 45 মিনিট আপনার সময় দিতে পারেন, যেহেতু আপনাদের একাডেমিক পড়া আছে। আরেকটা ব্যাপার বলি আপনাদের, ম্যাথে ভালো করার ম্যাথে ভালো করার সব থেকে উত্তম একটা উপায় আছে। ধরেন আপনি একটা জিনিস শিখলেন, ধরেন আমি একটা ক্লাসের মধ্যে একটা শতকরার একটা ম্যাথ করাইলাম, আপনাদেরকে বুঝাইলাম, আপনি বুঝলেন। ধরেন আমি একটা এখানে ম্যাথ করাইলাম, আপনি বুঝলেন। এই ম্যাথটা যে পারে না তাকে বোঝান। যখন আপনি অন্য কাউকে শেখাবেন, বিশ্বাস করেন ওই ম্যাথ আর জীবনে ভুলবেন না। কেন ভুলবেন না? যেমন আমি একটা যখন ম্যাথ করাই, আমি আপনাদেরকে যখন ম্যাথ ক্লাস নেই বা ম্যাথ পড়াই, তখন কি করি? একটা ম্যাথ আমি চেষ্টা করি সব থেকে সহজ উপায়ে আপনাদের বোধগম্য করার জন্য, তাই না? কিভাবে আপনারা সহজে বুঝতে পারবেন আমি চেষ্টা করি। কেউ যদি বুঝতে না পারে, আমি আরো বিভিন্ন ভাবে ট্রাই করি, বিভিন্ন এক্সাম্পল ক্রিয়েট করি, বিভিন্ন ভাবে ট্রাই করি। এই যে আমি বিভিন্ন ভাবে ট্রাই করতেছি, তখন আপনি যখন অন্য কাউকে পড়াতে যাবেন বা বোঝাতে যাবেন, তখন কিন্তু সেম কাজটা আপনি করবেন। মানে কি, বিভিন্ন ভাবে আপনি ট্রাই করবেন। এই যে বিভিন্ন ভাবে চেষ্টা করতেছেন, একজন বুঝতেছে না, কেন বুঝতেছে না, আরো সহজ ভাবে আপনি আরো চিন্তা করবেন। এই চিন্তা করার কারণে এই ধরনের ম্যাথ আপনি কখনোই ভুলবেন না। তাই চেষ্টা করবেন আপনার ছোট ভাই বোন যারা আছে, বা অনেকে টিউশনই করান, যারা টিউশনই করায় বা ম্যাথ যারা পড়ায়, তারা এমনিতেই ম্যাথে মোটামুটি একটা ভালো পজিশনে থাকে, অন্য কাউকে পড়াইতে পারেন। যদি এটা অপশন না থাকে, সমস্যা নেই, আপনি আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা প্রতিদিন আপনার সময় অনুযায়ী ম্যাথ প্র্যাকটিস করতেই হবে। এটা কোনো বিকল্প নাই। এবার আসেন, ভাইয়া অঙ্ক পারি কিন্তু কাটাকাটি পারি না, এই প্রবলেম কার কার আছে বলেন তো দেখি। অঙ্ক পারি কিন্তু কাটাকাটি পারি না, অঙ্ক পারি কিন্তু কাটাকাটি পারি না, কার প্রবলেম আছে? অনেকেরই আছে। কাটাকাটি পারতে হলে কি করতে হবে? কাটাকাটি পারতে হলে কি করতে হয়, কি করা যেতে পারে? দ্রুত হিসাব করতে হবে। কাটাকাটি মানে কি, এই কাটাকাটি করা মানেটা কি? কাটাকাটি মানে কি জানেন? কাটাকাটি মানে হচ্ছে ভাগ বা গুণ, ভাগ আর গুণ, মানে গুণ ভাগ। কাটাকাটি মানে হচ্ছে গুণ ভাগ, আর কিচ্ছু না। কাটাকাটি মানে হচ্ছে গুণ ভাগ। এখন কে কত দ্রুত গুণ ভাগ করতে পারে, সে তত দ্রুত কাটাকাটি করতে পারে। এখন গুণ ভাগ দ্রুত করতে হবে, তাহলে গুণ ভাগ দ্রুত করতে হলে কি করতে হবে? গুণ ভাগ দ্রুত করতে চাইলে কি করতে হবে? আচ্ছা, নামতা করতে হবে। আমরা এখানে বেশিরভাগে 1 থেকে 10 ঘরের মধ্যে, তো 1 থেকে 10 ঘর পর্যন্ত আমরা নামতা মুখস্থ রাখতে পারি, মুখস্থ আছে আমাদের। অনেকের আছে 1 থেকে 20। আমি বলবো, যদি আপনি দ্রুত হিসাব করতে চান, দ্রুত কাটাকাটি করতে চান, আপনি অন্ততপক্ষে 1 থেকে 30 পর্যন্ত নামতা মুখস্থ করে ফেলেন। কারণ কাটাকাটি মানে হচ্ছে গুণ ভাগ করা, আর কিছু না। কাটাকাটি মানে গুণ ভাগ, আর কিচ্ছু না, শুধু গুণ ভাগ। তাহলে 1 থেকে 30 পর্যন্ত যখন আপনি নামতা মুখস্থ থাকবে, মুখে মুখে ভাগ করা শিখতে হবে। ওই যে ক্লাস 5-এর বই কেন পড়তে বলছি, ক্লাস 4-এর বই, ক্লাস 3 বই কেন পড়তে বলছি? ওখানে তো গুণ ভাগ আছে। তো ওই গুণ ভাগ গুলো আপনি প্র্যাকটিস করতে করতে ট্রাই করবেন মুখে মুখে করার। আরেকটা জিনিস, আমরা এখন
কাটাকাটি করতে পারি না। আপনি একটা খেয়াল করে দেখবেন যে আমাদের দাদা বা যারা বয়স্ক লোক আছে তারা খুব দ্রুত বিভিন্ন রকম হিসাব করতে পারে, মানে মুখে মুখে হিসাব করতে পারে, আমরা পারি না। এরকম কিন্তু আমাদের মধ্যে এটা তৈরি হয়েছে, আমরা পারি না। কেন পারি না? ধরেন ধরেন এখানে আপনারা হলে আছেন বা ম্যাচে আছেন, বা কোনো একটা হিসাব করতে হচ্ছে, আপনারা কি করেন? এটা লিখে এটা লিখে কি করেন? মোবাইলে, হাতে তো একটা মোবাইল আছে, মোবাইলে টিপেন যে অমুক 50, তমুক 20, অমুক 40, লিখে ক্যালকুলেটরে যোগ করেন। আমরা ডিভাইস ইউজ করি, আমরা কি করি? ক্যালকুলেটর ইউজ করি, প্রচুর ক্যালকুলেটর ইউজ করি। তো এই যে ক্যালকুলেটর ইউজ করতেছি, আমার যে একটা মাথা আছে, মাথাটা তো ব্যবহার করতেছি না। মনে রাখবেন আমরা ক্যালকুলেটর থেকে আপনার মাথা কিন্তু আরো দ্রুত গতি, অথচ আমরা মাথাটা ইউজ না করে ক্যালকুলেটর ইউজ করতেছি। এটা ইউজ না করতে করতে ইউজলেস হয়ে গেছে। আমরা দ্রুত হিসাব করতে পারতেছি না, মুখে মুখে হিসাব করতে পারতেছি না। আপনি বাজার করতে গেছেন, কিছু বাজার করছেন, দোকানদারকে ধরেন আপনি 670 টাকা বাজার করছেন, 1000 টাকা একটা নোট দিচ্ছেন। এখন দোকানদার কত ফেরত দিবে? আপনি মোবাইলে ক্যালকুলেটর টিপতেছেন, ও আচ্ছা, এত টাকা ফেরত দিবে। তো কি হলো? আপনার হাতে একটা মাথা আছে, সেটা তো ব্যবহার করতেছেন না। যদি দ্রুত হিসাব করতে চান বা দ্রুত কাটাকাটি করতে চান, আজকে থেকে, এই মুহূর্ত থেকে আপনারা ক্যালকুলেটর ইউজ করবেন না। চাকরি পরীক্ষা কখনো ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, কোনো চাকরি পরীক্ষা ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। তাহলে এখন থেকে আপনি নিজেকে প্রিপেয়ার করতে হলে অবশ্যই অবশ্যই জীবনের যত হিসাব কিতাব আছে সব মাথার মধ্যে মুখে মুখে করা ট্রাই করবেন। আবার একটা ঝামেলা আছে যে আমি বললাম মুখে মুখে করার জন্য, দোকানদারকে আবার বেশি টাকা দিয়ে এসে পরে আমাকে গালি দিবেন, এই কাজ করিয়েন না। মুখে মুখে করেন, পরে একবার প্রয়োজনে চেক করার জন্য ক্যালকুলেটরে ট্রাই করতে পারেন। এটা। আর আমাদের আপনাদের জন্য আপনাদের জন্য এই দ্রুত করার জন্য আপনাদের জন্য একটা কোর্স আছে, জব ম্যাথ গ্রাজুয়েশন। হ্যাঁ, এই জব ম্যাথ গ্রাজুয়েশন কোর্সটা আপনারা করতে পারেন। এখানে বেসিক কিছু ক্লাস আছে, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ একদম বেসিক থেকে শেখানো আছে। এগুলো আপনারা দেখতে পারেন জব ম্যাথ গ্রাজুয়েশনের। এখানে যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা যদি দেখেন, মোটামুটি আশা করি যোগ বিয়োগ গুণ ভাগ সব পারবেন। এরপর হচ্ছে নিজেদের প্র্যাকটিস করতে হবে, নিজেদের মধ্যে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। প্র্যাকটিসের মধ্যে থাকলে ইনশাল্লাহ আপনারা পারবেন। আচ্ছা, এবার আপনাদের হচ্ছে এই হলো আমাদের আজকে সেশন। আপনাদের প্রশ্নগুলো করতে পারেন, আপনাদের কার কি জিজ্ঞাসা আছে আপনাদের প্রশ্নগুলো করেন, আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের অ্যান্সার দেওয়ার। আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। বেসিক কি সেই ক্লাস 4-5 থেকে করাবেন স্যার? আমাদের 4-5 থেকে করাবো ব্যাপারটা এমনটা না। আমাদের স্লাইডের মধ্যে ম্যাথগুলো যেগুলো থাকবে, স্লাইডের মধ্যে যে ম্যাথগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনারা একদম 4-5 লেভেলের একদম ম্যাথ। তারপরে যে জব ম্যাথ গ্রাজুয়েশন একটা যে কোর্স আছে দেখেন, এই জব ম্যাথ গ্রাজুয়েশন এখানকার সবগুলো ক্লাস আমি নিছি। এই ক্লাসগুলো একদম বেসিক থেকে আমি আপনাদেরকে দেখাই। এখানে যদি আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে গেলেও পাবেন, এখানে ফ্রিতে অনেক ক্লাস আছে। হ্যাঁ, প্লে লিস্টে যদি যান, এখানে আমাদের ইউটিউব চ্যানেলে হিউজ পরিমাণ, আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেই অনেকে অনেকেই জব পাচ্ছে, আমাদেরকে মেসেজ করে। এই যে দেখেন এখানে জব ম্যাথ গ্রাজুয়েশন, এখানে 16টা ভিডিও আছে। আহ, এখানে এখানে যে ভিডিওগুলো আছে আপনারা এখানে দেখতে পারেন। এই যে দেখেন দশমিক সংখ্যা পদ্ধতি এবং ভগ্নাংশ, প্রথম ক্লাসটাই। এখানে অবশ্য আমি প্রথমে একটা গাইডলাইন দিছি যে কিভাবে আপনারা ম্যাথ প্র্যাকটিস করবেন। এখানে দশমিক সংখ্যা পদ্ধতি এবং ভগ্নাংশ, এখানে 3টা ক্লাস আছে, 2টা ক্লাস আছে। এই যে বর্গ এবং বর্গমূল নির্ণয়ের ক্লাস আছে। তারপর বাস্তব সংখ্যার উপর ক্লাস আছে 3টা। এরপর লসাগু গসাগুর এগুলো বেসিক জিনিসপত্রগুলো আমি এখানে আলোচনা করছি, এখানে ভিডিওগুলো আছে। আমি সামনে আরো বেশ কিছু ভিডিও অ্যাড করব। ফ্রি ক্লাসগুলো কি বলছেন এখানে? আচ্ছা, আমি আপনাদের সব প্রশ্নেরই অ্যান্সার দিব। অ্যাকাউন্টিং পরীক্ষায় ক্যালকুলেটর না নিয়ে যাওয়া বিদ্যমান আমি। আচ্ছা আচ্ছা, ম্যাথ কোন সময় করলে সবচেয়ে ভালো হয়, দিনে নাকি রাতে? সুন্দর একটা প্রশ্ন করছেন যে ম্যাথ কোন সময় করলে সব থেকে ভালো হয়। দেখেন, আপনার যেই সময় ভালো লাগে ম্যাথ করতে, আপনি ওই সময় ম্যাথ করবেন। প্রথম কথা হচ্ছে এটা, যেই সময়টা ম্যাথ করতে ভালো লাগে সেই সময় আপনি ম্যাথ করবেন। তবে সকালবেলা ঘুম থেকে উঠে, সকালবেলার পরিবেশটা একদম ঠান্ডা থাকে, ঘুম থেকে আপনি 6-7 ঘন্টা ঘুমাইলেন, মাথাটা একদম ফ্রেশ থাকে। ওই সময় চারপাশের পরিবেশ যত ঠান্ডা, ওই সময় আপনার মাথাটাও ঠান্ডা থাকে। সকালবেলা যদি আপনি ম্যাথ প্র্যাকটিস করেন, ওই সময় ম্যাথ ভুল হওয়ার চান্স কম থাকে, ওই সময় ম্যাথ করাটা সব থেকে উত্তম। তবে আমি বলবো যখন আপনার ভালো লাগে তখনই আপনারা ম্যাথ প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, এরপরের জব ম্যাথ গ্রাজুয়েশন, এটা কি ফ্রি কোর্স? হ্যাঁ, এটা ফ্রি কোর্স। এটা ফ্রি কোর্স, ইউটিউবে আপনারা পাবেন। আমাদের
শুধু ইউটিউবে না, আমাদের এখানেও পাবেন। আমাদের যে ওয়েবসাইট যে pta.me, এই ওয়েবসাইটে গেলে এখানে আমাদের তো সব কোর্স আছেই। এই মুহূর্তে আমাদের এখানে রানিং কোর্স গুলো দেখাবে। এখানে যে বিসিএস কোর্স, ব্যাংক কোর্স, এই যে ফ্রি কোর্সে গেলে এখানে দেখেন আমাদের বেশ কিছু ফ্রি কোর্স আছে। আমরা যদি ফ্রি কোর্সে যাই, দেখেন এই যে অঙ্ক শিখুন বেসিক থেকে জব ম্যাথ গ্রাজুয়েশন কোর্স, এই যে এখানে আপনারা ফ্রিতে এনরোল করতে পারেন। আচ্ছা, আমার এখানে এনরোল করা নাই। এখানে যে প্রশ্ন সলভ আছে, যে বিসিএস ফ্রি কোর্স অ্যান্ড এক্সাম, এখানেও কয়েকটা ফ্রি কোর্স আছে, আপনারা এখানে এনরোল করতে পারেন। অথবা ইউটিউবে তো এখানে অনেক ভিডিও আছে, অনেক ভিডিও আছে এখানে। ইউটিউবের যে ম্যাথ প্লে লিস্টটা আছে, ইউটিউবের যে ম্যাথ প্লে লিস্ট আছে সেখানে 100-র উপরে ভিডিও আছে, 100-র উপরে। কিন্তু আমি বলছি কি, আপনাদেরকে রেগুলার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে ভালো। আর পিডিওতে আসলে আপনারা ওই যে সাপোর্ট গুলো পাবেন। পিডিওতে আসলে আপনারা তো সব সাপোর্টই পাচ্ছেন। বিসিএস ফাউন্ডেশন কোর্স নিয়ে বলেন, এটা কি আগে থেকেই চলছে নাকি শুরু হবে নিউ কোর্স? আর কোর্সের ফি সম্পর্কে ডিটেলস জানতে চাই কানিস। আচ্ছা, বিসিএস ফাউন্ডেশন কোর্সটা আমাদের শুরু হচ্ছে, একদম নতুন কোর্স শুরু হচ্ছে। আমাদের ম্যাথ দিয়ে শুরু হবে, ম্যাথ আর জিকে দিয়ে শুরু হবে, একদম নতুন কোর্স। যারা অনার্সের বিভিন্ন বর্ষে পড়ছেন, কিংবা আপনাদের ছোট ভাই বোন যারা অনার্সের বিভিন্ন বর্ষে পড়ছেন বা মেডিকেলের বিভিন্ন বর্ষে বা ইঞ্জিনিয়ারিং পড়ছে, তাদের স্বপ্ন হচ্ছে একটা বিসিএস ক্যাডার হওয়া বা নবম গ্রেডের বা প্রথম শ্রেণীর কোনো একটা চাকরি পাওয়া। তারা এখন থেকে একটু একটু করে যদি প্রস্তুতি নিতে চায়, একাডেমিক পড়াশোনার পাশাপাশি একটু একটু করে যদি প্রস্তুতি নিতে চায়, তাহলে তাদের জন্য হচ্ছে আমাদের এই ফাউন্ডেশন কোর্স। তাদের জন্যই আমাদের এই ফাউন্ডেশন কোর্স। কোথায় আমাদের ফাউন্ডেশন কোর্স? যে কোর্স সমূহে গেলে রেগুলার বিসিএস কোর্স, এখান থেকে আপনারা এনরোল করতে পারবেন। আমাদের ইউটিউব থেকে, আমাদের ওয়েবসাইট থেকে আপনারা এনরোল করতে পারবেন। আর কানিজ, আমি আপনাকে আমাদের ফাউন্ডেশন কোর্স থেকে একটা নাম্বার দিচ্ছি, আপনি সেখানে যোগাযোগ করলে আপনাদের ফাউন্ডেশন কোর্স সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিবে। অ্যাডমিন ক্যাডার হতে গেলে কিভাবে কি, মানে কোথা থেকে শুরু করতে হবে যেন প্রথমবারেই ড্রিম পূরণ হবে, কোন কোন বই পড়তে হবে মাস্ট বি, সেটা যদি বলতেন স্যার ভালো হতো। আমি ম্যাথ বুঝি, বাট আমার মনে থাকে না। আচ্ছা, এই কমেন্টে কমেন্টে হচ্ছে আপনাকে আমাদের কোর্স ডিটেলসটা দিয়ে দিচ্ছে, ওইখানে নক দিলে আপনাদের কোর্স ডিটেলস বলে দেবে। হ্যাঁ, সবকিছু দিয়ে দিচ্ছে। আমাদের এই যে আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলের লিংক, তারপর আমাদের টেলিগ্রামের যে লিংক গুলো আছে সবগুলো লিঙ্কে দিয়ে দিচ্ছে, আপনারা সেটা দেখতে পারেন। আচ্ছা, একজন বলছেন অ্যাডমিন ক্যাডার হতে গেলে কিভাবে কি করতে হবে। দেখেন, আমি আজকে ম্যাথের সেশন নিলাম, আমাদের 7 দিনের একটা ফ্রি সেশন চলছে ফাউন্ডেশন কোর্সের। আপনি এই কোর্সে এনরোল করে ফেলেন। আপনি যদি ম্যাথ ভালো পারেন, ম্যাথের আমি একটা গাইডলাইন দিয়ে দিলাম যে আসলে ম্যাথ আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন, কিভাবে পড়বেন, সবকিছু আমি গাইডলাইন এখানে দিয়ে দিলাম। প্রত্যেকটা সাবজেক্টে এরকম গাইডলাইন পাবেন। আপনি যদি এখন থেকে, আপনি যদি স্বপ্ন থাকে যে আমি প্রথমবারে অ্যাডমিন ক্যাডার হবো, তাহলে আপনার অবশ্যই উচিত এই 7 দিনের ফ্রি কোর্সটা করা। আপনি এই 7 দিনের ফ্রি কোর্স করেন, আপনি পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে যাবেন যে অ্যাডমিন ক্যাডার হতে গেলে, অ্যাডমিন ক্যাডার বলেন বা ফরেন ক্যাডার বলেন, বা ভালো একটা ক্যাডার পেতে গেলে কিভাবে পড়তে হবে, আপনি সেটা পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, ম্যাথ প্রিলি ধরে আগানো উচিত নাকি রিটেন ধরে? আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন করছেন। ম্যাথ প্রিলি ধরে আগানো উচিত নাকি রিটেন ধরে আগানো উচিত? প্রথম কথা হচ্ছে, ম্যাথ প্রিলি বা রিটেন আলাদা কিছু না। ম্যাথ তো ম্যাথই, ম্যাথ তো ম্যাথই, তাই না? ম্যাথের আলাদা কিছু নাই। এখন আসেন, ম্যাথ আপনি প্রিলি করলেন বা রিটেনই করলেন, আমাদের এখানে প্রত্যেকটা ম্যাথ রিটেন মেথডে করানো হয়। রিটেন মেথডে করানোর পরে প্রিলি ক্লাসে কিভাবে একটা 5 মিনিটের ম্যাথ 1 মিনিটের মধ্যে বা 30 সেকেন্ডের মধ্যে সলভ করবেন, তবে কোনো শর্টকাট দিয়ে না, বেসিক নিয়মে 30 থেকে 45 বা 1 মিনিটের মধ্যে সলভ করবেন, সেটাও আমরা দেখাই দিই। আপনার প্রয়োজনে আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারেন। এখানে আমাদের ইউটিউবের ম্যাথ ভিডিওগুলো আছে, যেমন এই যে এখানে এখানে দেখেন আমাদের সব মিলিয়ে প্রায় 100-র উপরে ভিডিও আছে। এখানে দেখতে পারেন যে আমরা আসলে ম্যাথগুলো কিভাবে পড়াই। এখানে ম্যাথগুলো লিখিত নিয়মেই করাচ্ছি, তবে প্রিলিতে কিভাবে ওই বেসিক নিয়মেই দ্রুত করতে পারবেন সেটাও আমরা দেখাই দিচ্ছি। ব্যাংক ম্যাথ নিয়ে কোনো কোর্স আছে নাকি? আমাদের ব্যাংক কোর্স আছে, সামনে ইনশাল্লাহ আমরা ব্যাংক ম্যাথ কোর্স নিয়ে আসবো। সিজিপিএ কেমন থাকলে স্যার ফার্স্ট চয়েসে পাওয়া যায়? শামজি, সিজিপিএ এখানে কোনো ম্যাটার করে না। সিজিপিএটা কি শোনেন, সিজিপিএটা হচ্ছে আপনি চাকরির পরীক্ষায় আবেদন করতে পারবেন কি পারবেন না এটা নির্ভর করে। আর চাকরি পাবেন কি পাবেন না সেটা নির্ভর করতেছে আপনি প্রিলি পাস করার পর রিটেন খাতা কিভাবে লিখতেছেন আর ভাইবের উপর। এখানে সিজিপিএ কোনো ম্যাটার করে না, ভার্সিটি কোনো ম্যাটার করে না। আপনি ঢাবি থেকে পড়েন, বুয়েট থেকে পড়েন, ন্যাশনাল ভার্সিটি থেকে পড়েন, যেখান থেকে পড়েন না কেন, সিজিপিএ যাই হোক না কেন, আপনি যদি পরীক্ষায় আবেদন করতে পারেন, সিজিপিএ ন্যূনতম যেটাই হোক না কেন, সেই সিজিপিএ দিয়ে আপনি ফরেন ক্যাডার পেতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। সিজিপিএ এখানে কোনো ইফেক্ট ফেলবে না, এটা আমি বলতেছি না,
এটাই ট্রু। সিজিপিএ কোনো ম্যাটার করবে না। তবে যারা অনার্সের বিভিন্ন বর্ষে আছেন তার মানে এই না যে আপনি খারাপ সিজিপিএ নেবেন, আপনি চেষ্টা করবেন একটা ভালো একটা সিজিপিএ নেওয়ার, পাশাপাশি একাডেমিক পড়াশোনার পাশাপাশি আপনারা বিসিএস প্রস্তুতি নিতে থাকেন। ফাউন্ডেশন কোর্সে ভর্তি হলে যে বইগুলো পাওয়া যাবে ওটাই এনাফ? এনাফ। পিটিএতে যে বইগুলো দেওয়া হয় এগুলো এনাফ। প্রিলি প্রস্তুতির জন্য এগুলো এনাফ। সামনে আমরা রিটেন রিটেন বই নিয়ে আসবো। পিটিএর বই পড়লে এটা দিয়ে এনাফ, এর বাইরে আর কিছু লাগবে না ইনশাল্লাহ। অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষা দিচ্ছে, আমি কি ভর্তি হতে পারবো? অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষা দিচ্ছেন? চতুর্থ বর্ষে পরীক্ষা দিচ্ছেন মানে আপনার পরীক্ষা যদি হয়ে থাকে তাহলে আমাদের 50 BCS এর কোর্স শুরু হচ্ছে সামনের মাসের, একদম নতুন কোর্স শুরু হচ্ছে। আপনি 50 BCS এ ভর্তি হয়ে যান, তার মানে আপনি 50 BCS দিতে পারবেন। অনার্সের পরীক্ষা যদি আপনি দিয়ে দেন তাহলে আপনি 50 BCS এ পরীক্ষা দিতে পারবেন, 50 BCS আবেদন করতে পারবেন যদি ফাইনাল ইয়ারের সব লিখিত পরীক্ষা হয়ে যায়। তাহলে আমি বলবো আপনি ফাউন্ডেশন করছেন, আপনি 50তম বিসিএস কোর্সে আমাদের যে কোর্সটা আছে এখানে আমি বলবো আপনি কম্বো ব্যাচে ভর্তি হয়ে যান, এটাতে ভর্তি হতে পারেন। আপনাকে আমাদের কোর্সের বিস্তারিত জানিয়ে দেওয়া হচ্ছে। ক্যাডারের সাথে সিজির কি সম্পর্ক? ক্যাডারের সাথে সিজির কোনো সম্পর্ক নাই। গণিত ক্লাসগুলো কি আপনি নেবেন নাকি অন্য স্যার ক্লাস নেবেন? আমি বেশিরভাগ ক্লাস আমি নেই, বেশিরভাগ ক্লাস আমি নেই। যদি কোনো সমস্যা আমার না হয় তাহলে, আমার সমস্যা হলে তখন অন্য কেউ হয়তো বা, মানুষের তো সুস্থতা অসুস্থতা বা বিভিন্ন সমস্যা থাকতেই পারে। এই 7 দিনের সেশনগুলো রেকর্ড ক্লাস কোথায় পাওয়া যাবে? 7 দিনের ক্লাসগুলো রেকর্ড ক্লাস আমরা দিয়ে দিব, আপনাদের যে সিক্রেট টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমরা ক্লাসের লিঙ্ক দিয়ে দিব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরকাতু। 31 তারিখে যে এক্সাম হবে কোন টপিকের উপর হবে? আই মিন, ক্লাস তো কোর্স প্রোভাইড করছে কিন্তু টপিকে এক্সাম হবে বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে দিবেন? আচ্ছা, আমি হচ্ছে টপিক বলে দিচ্ছি যে কোন টপিক থেকে প্রশ্ন পরীক্ষা হবে। আচ্ছা, পিটিআর বইগুলোর জন্য কি আলাদা ফি দিতে হয় নাকি কোর্সে ভর্তি হলেই পাওয়া যায়? আমাদের কোর্সে ভর্তি হলে বই পেয়ে যাবেন। স্যার, নতুন ফাউন্ডেশন কোর্স কবে থেকে শুরু হবে? নতুন ফাউন্ডেশন কোর্স আমাদের নেক্সট মান্থ থেকে শুরু হচ্ছে। আমি সেকেন্ড ইয়ারে আছি, আমার জন্য কোন কোর্সটা বেটার হবে? যদি আপনি সেকেন্ড ইয়ারে থাকেন আপনার জন্য ফাউন্ডেশন কোর্স বেস্ট হবে। কারণ আপনি সেকেন্ড ইয়ারে থাকলে আপনি বিসিএস দিতে পারেন, 52 কি 53তম বিসিএস দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি ফাউন্ডেশন কোর্স একবার ভর্তি হলে, যেহেতু এটা একদম চাকরি পরীক্ষা, চাকরি বয়স থাকা পর্যন্ত আপনার লিমিট থাকবে, আপনি আজীবন দিতে পরীক্ষা এই কোর্স করতে পারবেন। তাহলে আপনার জন্য ফাউন্ডেশন কোর্স বেটার হবে। গভর্নমেন্ট জবগুলোতে বীজগণিত থেকে কত মার্কের কোশ্চেন আসে? বীজগণিত থেকে বেশিরভাগ প্রশ্ন আসে সাধারণত। ব্যাংকে পাটিগণিত থেকে বেশি আসে, বীজগণিত থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। মানে বীজগণিতের সবগুলো টপিক মিলেই, বীজগণিতের আসে না, বীজগণিতের সবগুলো টপিক থেকে যদি 20 মার্কের পরীক্ষা হয়, বীজগণিতের সবগুলো টপিক মিলে 12-13 মার্ক থাকবে। বা এগুলো পাটিগণিত থেকে থাকে, বীজগণিত জ্যামিতি থেকে কিছু থাকে। আমি তো আগে জবের পড়াশোনা করিনি, তাহলে বিসিএস ভর্তি হওয়া ঠিক হবে? যারা বিসিএস প্রিপারেশন নেয় বা বিসিএস প্রস্তুতি নেয় বা বিভিন্ন জবের প্রস্তুতি নেয়, একটা সময় তারা কখনোই দেখা যায় কোনো জবের প্রস্তুতি নেয় না, এসে শুরুতে করে। এখন আপনি অবশ্যই জবের প্রস্তুতি নেবেন, বিসিএস এর প্রস্তুতি নেবেন, কেন নেবেন না? বর্তমানে যারা তৃতীয় বর্ষ অধ্যয়ন আছে তাদের জন্য ফাউন্ডেশন কোর্স ঠিক হবে। হ্যাঁ, তৃতীয় বর্ষ থাকলে অবশ্যই ফাউন্ডেশন কোর্স তার জন্য ঠিক হবে। অনার্স ফোর্থ ইয়ারে আমরা যারা আছি তারা কি করব, কোন কোর্সে? তাদের জন্য 50 কোর্স আমি বলে দিয়েছি। থার্ড ইয়ার ফাইনাল, এখন কি কোচিং করা ঠিক হবে আর কোন কোর্স করব? থার্ড ইয়ার সামনে যদি ফাইনাল থাকে আপনি ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে যান। ফাইনাল পরীক্ষার সময় আপনি তখন জবের পড়াশোনা কিছুদিন স্টপ থাকবে, তারপরে আপনি আবার হচ্ছে ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেলে আবার ফাউন্ডেশন কোর্সে আপনি কন্টিনিউ করবেন। আচ্ছা, বাংলা ভার্সনের স্টুডেন্ট যদি ফর্ম ফিল আপের সময় যদি বাংলা টিক দেয় আর রিটেন এক্সামের সময় ইংলিশে লিখে তাহলে প্রবলেম হবে? না, কোনো প্রবলেম হবে না। দেখেন, বিসিএস পরীক্ষায়, বিসিএস পরীক্ষা আমি বলি এই জিনিসটা ক্লিয়ার করি, বিসিএস পরীক্ষা হচ্ছে আপনি আবেদনের সময় আপনি বাংলা ভার্সনে পরীক্ষা দিবেন নাকি ইংরেজি ভার্সনে পরীক্ষা দিবেন সেটা সিলেক্ট করতে পারো, সেটা প্রিলি পরীক্ষায়। রিটেন পরীক্ষায় গিয়ে, বিসিএস রিটেন পরীক্ষায় গিয়ে ওইখানে কোনো ভার্সন নাই, মানে দুইটা প্রশ্ন থাকবে, একটা বাংলা ভার্সন একটা ইংরেজি ভার্সন। আপনি যে কোনো ভার্সনে পরীক্ষা দিতে পারবেন, তবে একই পরীক্ষায় বাংলা ইংরেজি মিক্স করা যাবে না। ধরেন আপনি ম্যাথ পরীক্ষা দিলেন, আপনি চাইলে ম্যাথ পরীক্ষা পুরোটা ইংরেজি ভার্সনে দিতে পারেন, তবে পুরোটা ইংরেজিতেই দিতে হবে। কিছু ইংরেজি দিলেন কিছু বাংলা দিলেন, এটা করা যাবে না। অথবা আপনি বাংলা ধরেন আপনি জিকে পরীক্ষা দিলেন, পুরোটাই আপনি বাংলা ভার্সনে দিতে পারেন, অথবা আপনি চাইলেন পুরোটাই ইংরেজি ভার্সনে দিতে পারেন, কিন্তু বাংলা ইংরেজি মিক্সড করা যাবে না। আপনি নিজের মতো করে দিতে পারেন। এটার জন্য আপনাকে বাংলা ভার্সনে দিবেন নাকি ইংরেজি ভার্সন দিবেন এটা সিলেক্ট করতে হবে না। আচ্ছা, তারপর হচ্ছে আমার টেলিগ্রাম নাই, হোয়াটসঅ্যাপ ফ্রি ক্লাসের লিংক পাওয়া যাবে কি? আহ জান্নাতুল, আপনি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে ফেলেন প্লে স্টোর থেকে। টেলিগ্রাম অ্যাপসটা ইনস্টল করে আপনার ফোন নাম্বার এবং নাম দিয়ে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নেন। খুলে নিলে আমাদের ফাউন্ডেশন কোর্সের টিম আপনাকে টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দিবে, আমাদের যে সিক্রেট টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপের লিংক দিয়ে দিবে, আপনি সেখান থেকে জয়েন করতে পারবেন। টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে ফেলেন।
আর আপনাকে হোয়াটসঅ্যাপে ফ্রি ক্লাসের লিঙ্ক আমাদের ইউটিউবে পাবেন। অনার্স দ্বিতীয় বর্ষে গণিত ইংলিশের বেসিকের সমস্যা আমার কোন কোর্সে ভর্তি হবে, আপনি চোখ বন্ধ করে নিশ্চিন্তে ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে যান। আপনি অবশ্যই ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে যাবেন, আপনার জন্য ফাউন্ডেশন কোর্স বেটার হবে। আচ্ছা, আমার এখানে অনেক কমেন্ট আসছে। আচ্ছা, ভাইয়া আমার অনার্স ফাইনাল ইয়ারে এক্সাম শেষ হয়েছে, সামনে প্রাইমারি নিয়োগ আসছে, আমার ইচ্ছে প্রাইমারি হাই স্কুলে জব করার জন্য, কিন্তু আমরা দ্রুত জবও প্রয়োজন, এক্ষেত্রে কিভাবে সিদ্ধান্ত নেব? আপনি যদি আমাদের সামনে সমত প্রাইমারি একটা কোর্স আসবে, আপনি সেই প্রাইমারি কোর্সে এনরোল করে ফেলুন, আমাদের প্রাইমারি কোর্সে এনরোল করে ফেলুন, সেখানে এটাতে এনরোল করলে ইনশাল্লাহ আপনার ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা, 1 তারিখের এক্সামের সিলেবাসটা দেন বেশ। হ্যাঁ, আমি 1 তারিখে, 1 তারিখে এক্সামের সিলেবাসটা আমি দিব অবশ্যই। আচ্ছা, আমাদের আমাদের যে ফাইনাল পরীক্ষা হবে একটা, এখানে 7 দিনের ফ্রি কোর্সে যে ফাইনাল পরীক্ষা হবে, আমি আপনাদের বলতেছি ফাইনাল পরীক্ষাটা কিসের উপর হবে। ফাইনাল পরীক্ষাটা আমি আপনাদের এখানে অ্যাড করে দিই, শোনেন। আমাদের ক্লাস শেষে যে পড়াগুলো দিবে সেগুলোই হবে। ম্যাথ কোথা থেকে আসবে? ম্যাথ কোথা থেকে আসবে? দেখেন, 35 বিসিএস থেকে শুরু করে 46 পর্যন্ত যে প্রিলি পরীক্ষা হয়েছে, যে প্রিলি পরীক্ষা হয়েছে, যে প্রিলি পরীক্ষাগুলো হয়েছে, সেই প্রিলি পরীক্ষার সেই প্রিলি পরীক্ষার শুধুমাত্র বীজগণিত, যেহেতু বীজগণিত প্রশ্ন বেশি, বীজগণিতের যে, আচ্ছা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, আচ্ছা আমি আপনাদের সিলেবাসটা দিচ্ছি, একটু অপেক্ষা করুন, আমি সিলেবাসটা দিচ্ছি। অনার্স ফোর্থ ইয়ার যাদের শেষ তারা কি করবে, কোন কোর্স, তাদেরকে তো বলে দিচ্ছি। আপনারা অবশ্যই 50 বিসিএস কি বেসিক ধরে পড়াবে? অবশ্যই বেসিক ধরে পড়াবে। কেন বেসিক ধরে পড়াবে? 50 বিসিএস অবশ্যই বেসিক ধরে পড়ানো হবে। আমরা এখানে কখনোই অ্যাডভান্স লেভেল বা শর্টকাট কখনোই কোনো কিছু করি না, পিটিওতে এটা কখনোই হয় না। শুধুমাত্র 48 এবং 49-এ যেহেতু আমাদের সময় খুব কম ছিল আর ওখানে প্রিপারেশনটা অল্প সময় ছিল, ওইখানে আমরা টপিক শর্ট করছি, তার মানে এই না যে আমরা শর্টকাটে পড়াইছি। তবে 50 বিসিএস বা রেগুলার বিসিএস গুলোতে আমরা সবসময় ডিটেলসে পড়াই এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্তই পড়াই। ভার্সিটি মার্চ 26 শেষ কিছু, তাহলে আমি কোন কোর্সটা করব? প্রান্ত, আপনি অবশ্যই ফাউন্ডেশন কোর্স করবেন। নতুন চতুর্থ বর্ষ ফাউন্ডেশন ব্যাচ ভালো হবে। হ্যাঁ, ফাউন্ডেশন কোর্স অবশ্যই ভালো হবে। ফাউন্ডেশন কোর্সের ক্লাস কত তারিখ থেকে শুরু হবে, কয় তারিখের মধ্যে ভর্তি হতে হবে? আপনি আগামী 1 সপ্তাহের মধ্যে ভর্তি হয়ে যাবেন, আপনি আমাদের ফ্রি কোর্সগুলো করেন, এর মধ্যে আপনি ভর্তি হয়ে যান। মেডিকেল স্টুডেন্ট বিসিএস বাদ গভর্নমেন্টের কি কি জব করার সুযোগ আছে? মানে মেডিকেল স্টুডেন্ট হিসাবে অবশ্যই আপনার মেডিকেলে তো একটা ভালো একটা সুযোগ আছে, আপনি ব্যাংক বা অন্য যে কোনো জবে যেতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার যে মেডিকেলে তো আপনাদের সিজিপিএ থাকে না, আপনাদের শুধু পাস লেখা থাকে, শুধু পাস বা ফেল এরকম লেখা থাকে। তাহলে আপনার আপনি হচ্ছে একটা ইকুইভ্যালেন্ট একটা সার্টিফিকেট বা আপনি একটা সিজিপিএ নিতে হবে আপনাকে, সেটা দিয়ে আপনি যে কোনো জবে অ্যাপ্লাই করতে পারবেন। অনার্স ফোর্থ ইয়ার যাদের শেষ হয়নি তারা কি করবে, কোন কোর্সে বেটার হবে? তাদের জন্য 50 বিসিএস কোর্স বেটার হবে। চতুর্থ বর্ষ ফাউন্ডেশন ব্যাচ কি ভালো হবে? হ্যাঁ, ফাউন্ডেশন কোর্স এক্সাম টপিক আমি বলে দিচ্ছি। যারা অনার্স ফার্স্ট ইয়ার বাকি আছে তারা কি করবে? তারা ফাউন্ডেশন কোর্সে এনরোল করে ফেলেন। অনার্স ফোর্থ ইয়ার যাদের শেষ, আমি অ্যাপ্লাই করে রিপ্লাই দিচ্ছি, ভার্সিটি এটা রিপ্লাই হয়ে গেছে। এখন তো অনার্স ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম চলে, এই সময় তো একাডেমিক ক্লাস পরীক্ষা দিতে পারতেছি না, অফার মিস হয়ে গেলাম, পরে এমন অফার পাওয়া যাবে? আপনি ভর্তি হয়ে যান, অসুবিধা নাই, আপনি পরে পরে আবার পিটিএ অনেক অফার দিবে। এবার আসেন, আমি আপনাদের আহ 1 তারিখে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার সিলেবাসটা আমি আপনাদেরকে একটু বলে দেই। সেটা হচ্ছে, আপনারা আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিব। একটা হচ্ছে অসমতা, হ্যাঁ, অসমতা। আরেকটা হচ্ছে আপনাদের জন্য, এটা আমাদের ম্যাথ প্লেলিস্ট, আমাদের এক্সাম টপিক, হ্যাঁ, এক্সাম এক্সাম টপিকস গুলো কি কি, আমি 3টা টপিক দিব, এই 3টা টপিক থেকে আপনাদের এক্সামের প্রশ্নগুলো হবে। নাম্বার 1, অসমতা, এগুলোর আমি ক্লাস দিয়ে দিব। অসমতা এগুলো আমি ফ্রি ক্লাস আপনাদেরকে লিংক দিয়ে দিব। নাম্বার 2, সূচক ও লগ, এই দুইটা টপিক থেকে আপনাদের যে পরীক্ষাটা হবে, যে পরীক্ষা থেকে আমরা স্কলারশিপ দিব, যে স্কলারশিপে হচ্ছে আপনাদের ফাউন্ডেশন কোর্সে 50% ডিসকাউন্ট পাবেন, সেইখানে এই দুটো টপিক থেকে থাকবে। এক হচ্ছে অসমতা, আর হচ্ছে সূচক ও লগ। এগুলো আমার ক্লাস রেকর্ডের লিংক আপনাদেরকে দিয়ে দিব, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে।
শুধু তাই না তাই না, আপনাদেরকে প্রশ্ন ব্যাংক দিয়ে দেওয়া হবে। ওগুলো প্র্যাকটিস করলে এখান থেকেই প্রশ্ন হবে, অসমতা সূচক ও লক। জুমে আমরা অনেকেই ক্লাস করতে পারি না, তাহলে কিভাবে এক্সাম দিব? জুমে আপনারা অনেকেই ক্লাস করতে পারেন না, কিভাবে এক্সাম দিবেন? জুমে কি সমস্যা হচ্ছে আমি সেটা বুঝতে পারতেছি না। আপনি ফেসবুক লাইভেই দেখেন, ফেসবুক লাইভেই দেখেন, টেলিগ্রামে তো আসেন। আর এক্সামটা আমাদের তো জুমে হবে না, এক্সাম আমাদের ওয়েবসাইটে হবে। এক্সাম তো আর জুমে হবে না, আমাদের ক্লাসগুলো লাইভে হচ্ছে। আর আপনারা তো জুমে ফেসবুক লাইভে ক্লাস করতেই পারছেন। আচ্ছা, আপনাদের আর কার কি প্রশ্ন? স্কলারশিপ যাদেরকে দিবেন তারা কি কিস্তিতে ভর্তি হতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবে, অবশ্যই পারবে। বাংলাদেশ ব্যাংকের এডি অ্যান্ড এসআই কি এমবিবিএস পাশ করার পর করা যায়? আফজাল হোসেন শুভ, হ্যাঁ করা যাবে। আমি তো বললাম, যারা ডাক্তার মানে এমবিবিএস যারা করতেছেন, আপনাদের সার্টিফিকেটে কি থাকে, পাস বা ফেল থাকে, ওখানে কোনো সিজিপিএ থাকে না, আমি যেটা জানি আর কি। কিন্তু আমাদের আহ, অন্য যে কোনো ব্যাংকে বলেন বা অন্য কোনো সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে সিজিপিএ লাগে। তাহলে এটা কি করতে হবে, আপনাদের ভার্সিটি থেকে আপনার ওই মার্কশিট দেখে আপনি একটা সিজিপিএ তুলে নেবেন। এটা খুব বেশি সময় লাগে না বা খুব ভেজালও না, অনেকেই এই কাজটা করে। আপনি একটা সিজিপিএ তুলে নিয়ে সেই সিজিপি দিয়ে আপনি যে কোনো চাকরি পরীক্ষা আবেদন করতে পারেন। বাংলাদেশ ব্যাংক বলেন, ব্যাংক এডি বলেন, এনএসআই বলেন, পেট্রো বাংলা বলেন, যে কোনো গুলোতে আপনি আবেদন করতে পারবেন। ডাক্তার অবশ্যই পারবে। ফাউন্ডেশন ক্লাসে কি চ্যাটের মাধ্যমে? হ্যাঁ অবশ্যই। পিটুয়েতে এখানে এখানে কোনো স্বৈরাচারী মনোভাব নাই। এখানে সবসময় আপনারা কমেন্ট করতে পারেন, আপনাদের যে কোনো সমস্যা, ক্লাসে বুঝতেছেন না, কোনো টপিক বুঝতেছেন না, আপনারা সবসময় কমেন্ট সেকশন আপনাদের জন্য অন থাকে, আপনারা এখানে প্রশ্ন করতে পারবেন। ফাউন্ডেশন কোর্স না সাবজেক্ট ওয়াইজ কোর্স, কোনটা বেটার হবে? ফাউন্ডেশন কোর্স বেটার হবে, অবশ্যই ফাউন্ডেশন কোর্স বেটার হবে। আর আমাদের সাবজেক্ট ওয়াইজ সবগুলো কোর্স, সাবজেক্ট ওয়াইজ তো সব রেকর্ডেড কোর্স, আপনারা অবশ্যই ফাউন্ডেশন কোর্সে যাবেন। না 35 থেকে 46 সলভ করতে হবে না, আমি এই দুটো টপিকে সলভ করতে বলছি, একটা হচ্ছে অসমতা, একটা হচ্ছে সূচক ও লগ, এই দুইটা টপিক সলভ করতে হবে। আচ্ছা, আপনাদের জন্য আরেকটা বিষয় আমি বলি, যারা ফাউন্ডেশন কোর্সে ভর্তি হবেন মানে অনার্সের বিভিন্ন বর্ষে পড়তেছেন, তাদেরকে বলবো আপনারা আমাদের এই যে 7 দিনের যে ফ্রি কোর্স, এই কোর্সটা কমপ্লিট করুন আগে, করে তারপর আপনারা ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে। আর যারা আমাদের 50 বিসিএস এ ভর্তি হতে যাচ্ছেন বা অনার্স ফাইনালের পরীক্ষা দিচ্ছেন বা পরবর্তী বিসিএস এ আপনারা পরীক্ষা দিবেন, মানে 47 49 না, 50 বিসিএস এ পরীক্ষা দিবেন, তাদেরকে দেখেন, তাদেরকে মেনশন করে আমাদের একটা নাম্বার দেওয়া হয়েছে, অথবা আপনারা সরাসরি এই নাম্বারে ফোনও দিতে পারেন, অথবা আপনারা সরাসরি 55 সরাসরি এই নাম্বারে আপনারা ফোন দিতে পারেন। এই নাম্বার যারা আর কি 50 বিসিএস এ ভর্তি হতে যাচ্ছেন, সরাসরি এই নাম্বারে ফোন দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন, যারা 50 বিসিএস এ ভর্তি হতে যাচ্ছেন। আর যারা ফাউন্ডেশন কোর্সে ভর্তি হবেন, আমি বলবো আপনারা যেহেতু নতুন আসছেন, আগে দেখেন যে পিটিএ কি কি করে, কি কি বোঝায়, বা কি কি কিভাবে পড়ায়, কিভাবে এখানে আমাদের সকল সার্ভিস আপনাদেরকে দিচ্ছে, যা বলতেছে তা ঠিকঠাক দিচ্ছে কিনা, এটা দেখার পর আপনি পরে সিদ্ধান্ত নেন এখানে। আর পরীক্ষা শেষে তো স্কলারশিপ আছেই। আর আমাদের ফাউন্ডেশন কোর্স শুরু হবে 11ই সেপ্টেম্বর। 11ই সেপ্টেম্বর শুরু হবে। তাহলে এর মধ্যে আপনারা আমাদের ফ্রি কোর্সটা করে ফেলেন, 7 দিনের ফ্রি কোর্সটা করে ফেলেন, করে তাহলে আপনি আমাদের সম্পর্কে ভালো একটা ধারণা হবে যে আসলে আমরা যা বলি তাই করি কিনা। আশা করি আপনারা পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে যাবেন, আপনারা 11 সেপ্টেম্বর ভর্তি হয়ে যাবেন। আর আমাদের যারা 50 বিসিএস এ ভর্তি হবেন, কিংবা আপনি চাচ্ছেন যে না আমি এখনই ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে যেতে চাই, এখনই ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে পারেন, অসুবিধা নাই। এই নাম্বারে ফোন দিয়ে আপনি বিস্তারিত জেনে নিয়ে ভর্তি হতে পারেন। আর যাদের মধ্যে কনফিউশন আছে যে আপনি 50 বিসিএস এ ভর্তি হবেন নাকি 51তম বিসিএস এ ভর্তি হবেন নাকি ফাউন্ডেশনে ভর্তি হবেন, এই কনফিউশনটা ক্লিয়ার হইতে গেলে অবশ্যই আপনার এই নাম্বারে ফোন দিয়ে কথা বলুন, আপনার কনফিউশন ক্লিয়ার করে দেবে ইনশাল্লাহ। ফাউন্ডেশন কোর্স কতদিন হবে? ফাউন্ডেশন কোর্সটা আমাদের 18 মাসের, সাধারণত 18 মাসের। তবে এটার অ্যাক্সেস থাকবে, আপনার চাকরি বয়স কত বছর? 32 বছর না? 32 বছর, আপনার 32 বছর বয়স পর্যন্ত ফাউন্ডেশন কোর্সের অ্যাক্সেস থাকবে। ওকে, তাহলে আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে, আমরা এখানেই শেষ করি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।